আমরা মূলত এই যে গত সপ্তাহে ক্লাস হয়নি ব্যস্ততার কারণে। আমার কথা শোনা যাচ্ছে না? ভিডিও বোধহয় অন করা নেই। আমরা মূলত এইতে যে লিনিয়ার কনগ্রুয়েন্স এবং এবং এখান থেকে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স বোধহয় কেমন করে যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম এইগুলো আলোচনা করছিলাম। এবং এটা যে আমরা ধরো আমাদের খুব ছোট ছোট প্রবলেম সলভ করার জন্য এই যুক্তিকে ব্যবহার করা যায়, সেইটা ধরো ইভেন আমরা বলছিলাম যে লসাগু গসাগুর সাথে এর একটু তোমার কানেকশন আছে আর কি, কিন্তু সবসময় কানেকশন নেই। কিন্তু হাফিজ যে অঙ্ক করছো ওরে তো আমি করতে দিছিলাম না বোধহয়, নাকি দিছিলাম? ওতেই হ্যাঁ। হ্যালো হাফিজুর রহমান, কি শুনতে পাচ্ছ নাকি? তোমাকে দেখলাম। স্যার হাফিজ চলে গেছে। চলে গেছে না? তো দেখলাম বোধহয় কানেকশন হয়ে গেছে। দেখ আমরা এখানে তো আসলে অনেক অঙ্ক আছে, আমরা তো করতে পারবো না সব, জাস্ট একটা দুটো এই যে আমরা দেখানোর চেষ্টা করছি। তোমার আমরা এই 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 প্রবলেমটা দিছিলাম, ধরো এটা এটা একটা এটাই কিন্তু ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন তোমার, ঠিক আছে? যে একটা প্রবলেম সলভ করা, আর এর বাস্তবের সাথে সম্পর্ক। আমরা আমরা এরকম ম্যাথমেটিক্স এর মূল উদ্দেশ্য কিন্তু কিন্তু বাস্তবকে সমাধান ওই অর্থে করা না, তোমার তোমার কি বল লজিককে অ্যাপ্লাই করা। হ্যাঁ, সেটা তোমার বাস্তবের সাথে কাজে লাগতে পারে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। আমি ইনডিরেক্টলি বেশি প্রাধান্য দিই তোমার, হ্যাঁ, ডিরেক্টের থেকে। এইখানে ধরো আমরা এটা যদি একটা ডিরেক্ট একটা কানেকশন ধরো ইসের তোমার, এটা অনেক আগের প্রবলেম যে কত সপ্তম সেঞ্চুরিতে তোমার খ্রিস্টপূর্ব ব্রহ্মগুপ্তর নাম শুনছো হয়তো তোমরা। এই একটা ধরো প্রবলেম এই যে এই দিছিল এরকম, আমরা এটা তোমাদেরকে করতে বলছিলাম যে জাস্ট এরকম একটা ব্যাপার যে হোয়েন এক্স ইন এ বাস্কেট আর রিমুভ তোমার 2 3 4 5 6 এট এ টাইম, দেয়ার রিমেন রেসপেক্টিভলি তোমার 1 2 3 4 5 এক্স। তুমি যদি দুটা করে তোলো, দুই থেকে একটা থাকবে দেখা যাবে শেষ করে, তিনটা করে তোলো দুইটা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু মজার বিষয় যদি তুমি 7টা করে এট এ টাইমে তোলো, তাহলে একটাও তোমার থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে এটার কিন্তু কোনো ইউনিক সমাধান নেই তোমার, ঠিক আছে? মানে ধরো অনেক অনেক ধরনের ডিমের সংখ্যা তোমার থাকতে পারে, তাহলে ধরো স্মলেস্ট নাম্বার অফ এগস দ্যাট কুড হ্যাভ বিন কন্টেন্ট ইন দ্য বাস্কেট। আমরা দেখাইছিলাম যে লিনিয়ার কনগ্রুয়েন্সের সাথে এমনি তোমার ধরো লিনিয়ার ইকুয়েশনের কি পার্থক্য। তোমার লিনিয়ার ইকুয়েশন হলে আমরা অ্যালজেব্রাতে পড়ছিলাম যে 1 ডিগ্রি ইকুয়েশন হলে একটাই তোমার, একটা এবং কেবলমাত্র একটা, এক্স্যাক্টলি একটাই সমাধান আছে। কিন্তু এখানে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্সি দেখতেছিলাম যে না, আসলে একটা ক্লাস একটা সলিউশন তৈরি করে, সেটাকেই আমরা ইউনিক কনসিডার করি। তাহলে এটা 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 মোটামুটি সবাই করতে পারছো বা যারা চেষ্টা করছো আর কি। হ্যাঁ, সবাই চেষ্টা করছো নাকি? শামুল সাহেব তো করনি বোধহয় দেখি, নাকি করছো? আমি তো দেখলাম না তোমারই। কারা কারা করছে দেখি। তহিদা করছে, জাহিদ করছে বোধহয়, অনিকাও করছে, আলামিন, হাফিজুর, আর কেউ করিনি তো। না কেউ করছে নাকি মনে নেই। এটা কি সমস্যা আছে কারো বুঝতে নাকি? তাহলে আমি ইরারটা দিয়ে দেখা দিতে পারি, আমার তো করা সম্ভব না ধরো। সরি, ইরার প্রবলেম সলভ করা আছে ধরো, এটা বোধহয় তৌহিদার আর কি। হ্যাঁ, তাহলে আমি ধরো এটা দিয়ে খালি একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবো, যারা করলে অনেক বেশি সময় লাগবে। হুম, যেটা তহিদা পাঠাইছিল, ও ধরো ধরো এটাই প্রবলেম তোমার, যে আমরা এই সমস্যাটাকে তোমার দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার। দেখা যাচ্ছে না? ধরো জাস্ট এই সমস্যাটাকে, এই বাস্তব সমস্যাটাকে আমরা কি করে লিনিয়ার কনগ্রুয়েন্স, সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স এক্সপ্লেন করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো সে ধরে নিছে যে মনে করছে যে এক্সটা তোমার, জুড়িতে এক্সটা এক্স ছিল তোমার, তাহলে আমাদের যে কন্ডিশন দেওয়া ছিল তুমি যদি দুটা করে তোলো তাহলে বলছিলে যে একটা তোমার রিমেন করবে, তিনটা করে যদি তোলো দুইটা থাকে যাবে অবশিষ্ট। এই ব্যাখ্যা যে এক্স কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো 2 অবশিষ্ট থাকে, এটাই আমরা এর মিনিং আমরা পড়ছি। তাহলে যদি 4 দিয়ে করো 3টা থাকবে, এরকম জাস্ট এইভাবে সে এইগুলো লিখছে আর কি, কনগ্রুয়েন্স গুলোকে লিখছে তোমার, ঠিক আছে? এখন প্রবলেম হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরামের একটা শর্ত ছিল কিন্তু,
যে তোমার এই n1 n2 n3 n4 n5 f6 এরা অবশ্যই তোমার পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হতে হবে। হ্যাঁ, যদি হয় তাহলে তুমি ওই ওই যে আমরা যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করে তুমি সলিউশন বের করতে পারবে। কিন্তু এখানে ওই সমস্যাটা অ্যারাইজ করছে। ধরো এই যে এই প্রথমটা আর এইটা, কিন্তু এই 2 আর 4 কিন্তু তোমার রিলেটিভলি প্রাইম না। তারপর 2 আর 6 তোমার রিলেটিভলি প্রাইম না। 3 আর 6 তোমার রিলেটিভলি প্রাইম না। 4 আর 6 তোমার রিলেটিভলি প্রাইম না। ঠিক আছে, তাহলে এখন আমরা ধরো এখান থেকে ধরো কিছুকে এটাতে কেমন করে তুমি ই করে দিলে, এটা সে লিখছে যে ধরো সব n1 n2 n3 n4 এরকম লিখে তারপর এখানে দাবি করছে যে এই n2 আর n1 n5 রিলেটিভলি প্রাইম না, n2 n5 রিলেটিভলি প্রাইম না। আর একটা বোধহয় বাদ গেছে মাঝখানে, n3 আর n6 ও কিন্তু রিলেটিভলি প্রাইম না তোমার। ঠিক আছে নাকি? স্যার একটা দেওয়ার পরে পরে ওইটা লিখেছি। হ্যাঁ সেটা, হ্যাঁ। তাহলে এখন তাহলে এইটাকে আমাদের ই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি যে এটাকে ইলিমিনেট করে দিলে তাহলে কি কোনো আমাদের কোনো সমস্যা কেন হচ্ছে না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এত ঠিকই আছে, জানি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটা তাহলে আমরা ধরো ইলিমিনেট করে দিতে পারি। ধরো ইলিমিনেট করে দেওয়ার পর কেন সমস্যা হবে না, সলিউশন সেম কেন থাকবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা ইলিমিনেট করে দিতে পারি। হ্যাঁ, তাহলে ধরো ইলিমিনেট করে দেওয়ার পরে এরকম চলে এসে 3 4 5 7, ধরো এরা কিন্তু এখন তোমার রিলেটিভলি প্রাইম, ধরো এরকম করে লিখছে সেরকম। তাহলে এখন তোমরা আমরা যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম আছে সেটাকে তোমার ইজিলি অ্যাপ্লাই করে আমরা এই এক্স এর মান বের করে ফেলতে পারবো। এখন তোমাকে তো ওটা স্টাডি না করলে কিন্তু কখনোই পারবা না। আমি যদি বলি, আমি এখানে দেখাই দিচ্ছি, ধরো এটাকে এলিমিনেট করছে কারণ আমরা কেন করলাম, চাইনিজ রিমাইন্ডার থিওরাম ওটার লিমিটেশন ছিল। তুমি যদি ধরো যে রিলেটিভলি প্রাইম হলেও চাইনিজ রিমাইন্ডার থিওরাম কাজ করবে, তুমি যদি ধরো এটা বিরাট একটা তোমার ই হয়ে যাবে, নতুন একটা থিওরাম হয়ে যাবে যে রিলেটিভলি প্রাইম হলেও তোমার থিওরাম কাজ করবে, তুমি যদি এটা প্রমাণ করতে পারো। তাহলে কি চাইনিজ রিমাইন্ডার থিওরাম কিন্তু একটা লিমিটেশন তোমার। ম্যাথমেটিক্স এর সব তোমার আবিষ্কার এরকম করেই হয়। ধরো কোনো একটা থিওরামের লিমিটেশন আছে, তুমি যদি সেটাকে সামান্য একটু ইমপ্রুভ করতে পারো, ধরো তুমি তখন ওটার নাম দিতে পারবা যে মডিফাইড চাইনিজ রিমাইন্ডার থিওরাম। ধরো জাস্ট একটু তুমি মডিফাই করছো। হ্যাঁ, হয়তো হয়ে গেছে কিনা আমিও জানি না ইভেন, কারণ এটা তো আমার ফিল্ড না, আমি ভালো জানি না। এই যে এটাকে তোমরা চেষ্টা করে দেখতে পারো তো যে এটাকে মডিফাই করতে পারো কিনা, যে তোমার রিলেটিভলি প্রাইম নাও হয় তাহলে তোমার তাও ওই থিওরাম তোমার কাজ করবে। তাহলে ধরো নতুন থিওরাম হতে পারে যে তুমি ই করলে ধরো মডিফাইড চাইনিজ রিমাইন্ডার থিওরাম, ধরো জাস্ট তুমি একটু মডিফাই করছো। আসলে এদের নতুন ধরো ওই অর্থে নতুন কম কম নতুন আবিষ্কার হবে, কারণ একজনের ছিল তার খালি তুমি মডিফাই করছো। তাহলে এখানে ধরো এখন এই যে এখন এখন দাবি করতে পারি যে হ্যাঁ এখন আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। ধরো এই ধরো অ্যাপ্লাই করলাম, আমরা যে ই জানি যে এন এন হচ্ছে তোমার n1 n2 n3 n4 হবে, এরকম করে গুণ করে তারপর n1 ক্যাপিটাল n1 তুমি বের করতে পারবা, যে n কে এই স্মল n1 দিয়ে ভাগ করলে যেটা থাকবে n2 এরকম করে n3 n4। এটা আমি আর বলছি না, এটা আমি অনেক আলোচনা করছি। তারপরে তুমি এরকম লিনিয়ার কনফিডেন্স পেয়ে গেছো। এখন এই প্রত্যেকটাকে তোমার সলভ করতে হবে, ধরো এককে সলভ করতে হবে। কেমন করে সলভ করতে হবে, এটা কিন্তু তোমার কি বলে ওই যে ইন্সপেকশনের সাহায্যে সলভ করলে কিন্তু হবে না, তোমাকে যুক্তি ব্যবহার করতে হবে। আমরা দুই ভাবে শিখাইছিলাম, এইদিকে যদি অন থাকে কঠিন, এদিককে কিছু করা মুশকিল, তাহলে এই দিককে আমরা এক্স এর কাছে নিয়ে যেতে পারবো খুব সহজ যদি তুমি প্র্যাকটিস করো। তাহলে এরকম করে ধরো এক্স এই প্রথমটা, সেটাকে আমরা নাম x2 ফার্স্টে, সেটাকে আমরা x1 নাম দিচ্ছি। অনুরূপ ভাবে তুমি এটাকে করবা x2 x3 x4। ঠিক আছে, তাহলে আমরা এখন ওই যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করে কনস্ট্রাক্ট করতে পারবো যে সেই এক্স বার বা এক্স যাই বলো সমস্যা নেই, a1 n1 x1 a2 n2 x2 এরকম করলে তোমার এই 2219 আসে বোধহয়। যেহেতু আমাদের স্মলেস্ট বের করতে বলছে, তাহলে এদের আমরা ভাগ করে করে যত ছোট করা যায় তত। এটাও কিন্তু একটা অ্যান্সার। তুমি এতগুলো ডিম যদি ঝুড়ির ভিতরে থাকতো তোমার, তাহলে অবশ্যই তুমি যদি দুটো তিনটে চারটা করে তুলতো এরকম একই রকম অবশিষ্ট থাকবে। যেহেতু আমাদের স্মলেস্ট জানতে চাইছে তোমাকে, সেই জন্য 100 বের করছে। কারো কি প্রশ্ন আছে কোনো? হ্যালো, নিজে না পড়লে তো বোঝা একটু মুশকিল, এখন যদি পড়ো সমস্যা নেই, পড়লেই ভাবে। আমার প্রশ্ন হচ্ছে তুমি এটাকে কেমন করে আর এই যে হ্যাঁ বলো। n5 টাকে এলিমিনেট করলাম, তারপর n3 হ্যাঁ এটাকে যে এলিমিনেট করতেছি, হ্যাঁ এটা হ্যাঁ কি কমন যেটা সেটাকে বাদ দিচ্ছে?
কমন Like না তো eliminate- তোমার ইলিমিনেট করছি যে তোমার এই যে রেসিডি কি বলে তোমার, তো আমরা তো চাইনিজ রিমাইন্ডার থিওরামের একটা লিমিটেশন ছিল তাই না, তোমার ওই n1 n2 n3 আর n4 বলতেছি n5। হ্যাঁ 2 আর 4 হ্যাঁ এরাও হ্যাঁ, তো তুমি রিলেটিভলি প্রাইম না, তাহলে সেক্ষেত্রে আমরা কই, কোনটাকে বাদ দেবো? যে কোনো একটা বাদ দিলেই হবে, একই অ্যান্সার। হ্যাঁ যে কোনো একটা বাদ দিলেই হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন একই অ্যান্সার হবে, সেটা আমি প্রশ্ন করছি। স্যার এটা তো জানি না, আমি দুইটাই হ্যাঁ। করে তো যেহেতু ক্লাস অফ মডিউলও থাকে হ্যাঁ, তাহলে সেজন্য 2 আর 4 তো সেম সলিউশন, এর সেম জন্য সলিউশন হবে, এই জন্যই হবে। হ্যাঁ সেটাই প্রশ্ন, হ্যাঁ এই জন্যই হবে তোমার। হ্যাঁ কারণ এই যে ক্লাস তৈরি করবে তোমার, কারণ ইনফিনিটি এরও যে সলিউশন পাবা এরও একই পাবা, এই জন্য যে কোনোটা বাদ দিলেই হয়, এটা হচ্ছে অ্যান্সার। তুমি যে ও কি 2 কে বাদ দিছে নাকি, 2 কে বাদ দাওনি, তুমি কোনটাকে বাদ দিছো? স্যার প্রথমে n5 কে বাদ দিল, হ্যাঁ দ্যাট বাদ দিয়ে মিন্স সমস্যা 5 হ্যাঁ। 6 হ্যাঁ যে কোনোকে বাদ দিলে কারণ কোনো সমস্যা নেই, ওই কারণেই যেমন তোমার ক্লাস অফ সলিউশন তোমার একই আসে, ধরো একটু কেউ আগে আসে কেউ একটু পরে আসে তাই না, ধরো ওই ক্লাসটা তৈরি করলে ধরো ধরো এটা কি তোমার সাইড দ্বারা জেনারেট করি, তার সাথে ধরো ই যোগ করে করে, সরি এই পাশ দেখায় তাহলে বুঝতে পারবে। এই যে ধরো এটাকে বাদ দিছো নাকি, প্রথমটা এটাকে বাদ দিছো নাকি? জি স্যার প্রথমটা বাদ হ্যাঁ দিচ্ছেন। তাই এটাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ দেখবা যে একই জিনিস আসবে। তাহলে ওইভাবে যেটা তোমার সুবিধা মতো বাদ দিয়ে ওই যে মানে ওটা উপযোগী করতে হবে তোমার চাইনিজ রিমাইন্ডার থিওরামকে অ্যাপ্লাই করার জন্য। আর কারো প্রশ্ন আছে কোনো? প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি হাফিজ সাহেবের প্রশ্ন আছে নাকি? হাফিজ সাহেব আসছে নাকি না? জি স্যার আছি। তো তুমি তো এটা করোনি, তো তুমি তো অন্যটা করছো যেটা একটু সহজ, যে সবসময় এক Division- এক 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 অবশিষ্ট থাকে। তা তোমার হাফিজ একটু অন্য মেথডে করছে, যে আমি বলছিলাম যে লসাগু গসাগু এটা কি করা যাবে লসাগু গসাগু অ্যাপ্লাই করে, কি মনে হয় তোমার? ওটা কিন্তু সবসময় একটা যে করাই তোলো না কেন একটা একটা অবশিষ্ট ছিল তাই না, জি স্যার। কিন্তু এটা কিন্তু একটা মানে সেম অবশিষ্ট না, কিন্তু তোমার ধরো প্রথমবার একটা তারপরে বা দুটো, এটা কি করা যাবে কিনা লসাগু গসাগু ব্যবহার করে? ট্রাই করে দেখি তুমি, তুমি যে মেথডে করছো এটা খুব ভালো, নতুন নতুন ভাবে করা খুব ইম্পর্টেন্ট। আমি যা বললাম তুমি যদি তাই করো, তাহলে বইয়ে যা আছে তুমি যদি সেটা করো, তার থেকে তুমি নিজে ভেবে করা খুব ইম্পর্টেন্ট। এটা ট্রাই করো, ঠিক আছে? জি স্যার। দেখো দেখো দেখি হয় কিনা, তাহলে আগামী দিন আমরা দেখাবো যে ধরো অন্যভাবে করছে, এটা খুব ইম্পর্টেন্ট, অন্যভাবে করা, অন্যভাবে থিঙ্ক করা। আর কারো প্রশ্ন আছে? হ্যালো। হুম কি আলামিন সাহেবের প্রশ্ন আছে নাকি? আলামিন তো করছে এটা। না স্যার। তাহলে আমরা এভাবেই করতে পারি, সিম্পল অ্যাপ্লিকেশন দ্বারা ছোট ছোট এই কোড যদি একটু সহজ, এটা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে দেওয়া দরকার। এই তাহলে আমরা ধরো এইটাকে ই করি, এগুলো আমার পয়েন্ট কোথায় চলে গেলো? হ্যাঁ দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড না? হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এখন ধরো আমরা ই করতে পারি, ধরো ইলিমিনেট করাটা তো অবশ্যই বুঝতে পারছো তুমি, যে কোনোটাকে এইভাবে ইলিমিনেট করতে পারো, অথবা আমরা এক্সপ্লেনও করতে পারি যে ওই রেসিডিউ ক্লাস এর জন্য তোমার একই হয়। তাহলে আজকে বোধহয় সবাই চলে আসছে, আর কেউ নতুন আসবে না। তার আমি প্রথমে এমনি এমনি বলি, ধরো এই যে আমরা এই যে যতটুকু পড়াইছি না আমি এই পর্যন্ত, ধরো হ্যাঁ এই যে ঠিক আছে, প্রথম থেকে এই যে এই পর্যন্ত 4 সেট প্রশ্ন হবে পরীক্ষাতে, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার ম্যাম বলে এখান থেকে না কিছু সংযুক্ত হবে। হ্যাঁ সে সংযুক্ত হবে, অসুবিধা নেই, সামান্য একটা ডেফিনেশন সংযুক্ত হবে, সেটা আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। বলতেছি যে সেট ডিস্ট্রিবিউশনটা একটু বললে ভালো হতো। এই তো বলে দিচ্ছি তোমার, এই যে আমি প্রথম থেকে এই পর্যন্ত 4 সেট আসবে তোমার, ধরো এর সাথে অল্প একটু ম্যাডাম যেটা বললো অল্প একটু সংযোজন হবে, একটা ডেফিনেশন সামান্যতম। হ্যাঁ সেটা ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ সেটা আমি পরে বলে দেবো। বুঝতে পারছো? ঠিক আছে, জি স্যার। এই পর্যন্ত তোমার 4 সেট।
আর আমি তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিব। অ্যাসাইনমেন্ট ধরো আমি কিছু প্রবলেম তোমাদের করাইছি যেগুলো, সেগুলো আমি একটা প্রবলেম লিস্ট দেবো, সেটা তোমাকে সলভ করে আমাকে পাঠাতে হবে। তারপরে তোমার ধরো ওই যে ওপেন বুক এক্সাম হবে তোমার, ওই যে তোমাদের ওই অ্যাসাইনমেন্টের উপরেই ধরো এই পরীক্ষা হবে, ঠিক আছে? তুমি আমাকে বোঝাই দিবা, ঠিক আছে? আমি তোমাকে বলবো যে তুমি এটা কেমন করে করলে, এটা কেমন করে করলে, এরকম হলে কেমন হতো, এরকম হলে কেমন হতো। বুঝতে পারছো? তোমরা মোট কতজন ছাত্রছাত্রী তোমাদের ইয়ারে? স্যার 90+। সর্বনাশ, 90+! আমার তো 10 দিন লেগে যাবে তাহলে ভাইবা নিতে। তো ক্লাসই তো করে না, ঠিক আছে? আমি নিজে একটু খুব ব্যস্ত, আশা করছি আগামী মাসের প্রথম দিকে আমি, আগামী মাসে তো অ্যাডমিশন আছে, খুবই ব্যস্ত থাকতে হয়। তাও অসুবিধা নাই, আমি এই মাসের ভিতরে হয়তো আমি প্রবলেম দিয়ে হয়তো এক সপ্তাহ সময় দেবো, আমাকে ইমেলে পাঠাতে হবে। তারপরে ধরো ওপেন বুক এক্সাম হবে, মানে তোমার প্রেজেন্টেশনের মতোই, যে আমাকে তোমার বোঝাই দিতে হবে। আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করবো তোমার, সত্যি সত্যি তুমি বুঝতে পারছো কিনা সেটা স্যার হচ্ছে আপনার important। ক্লাস শেষে তো আর কয়টা লেকচার লাগতে পারে? আমার ক্লাস অলমোস্ট শেষ, ধরো আর দুটো লেকচার দিলেই, 2-3টা দিলেই শেষ করে দিব। হ্যাঁ, স্যার নেক্সট চ্যাপ্টারটা একটু দেখা দিলে ভালো হতো। নেক্সট চ্যাপ্টার আমি নিজেও পারি না, আমাকে পড়তে হবে তারপর দেখাতে হবে, ঠিক আছে? কারণ আমি স্যার ম্যাম পড়াইছে ওই সময় তো আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স জানতাম না। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি নিজেও জানি না ওটা। হ্যাঁ, কারণ আমি নিজেও জীবনে কোনোদিন পড়িনি, ছাত্র অবস্থার পরে এই প্রথম জীবনে পড়লাম। এই জন্য আমাকে পড়তে হবে, তারপর তোমাকে পড়াতে হবে। অবশ্যই আমি দেখাই দিতে পারবো সামান্য একটু। স্যার বলো। হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছি যে অন্যান্য সব ইয়ারের মোটামুটি সাজেশন দিতেন, আমাদের দিতেন না? হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো। ক্লাস হ্যাঁ। করেনি, তাদের ক্লাস নিয়ে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। না না, সাজেশন ইউনিভার্সিটিতে তো সাজেশন বলে কিছু নেই তো। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে, কারণ তোমাদের তো ধরো ইন কোর্সে মার্কস আছে না তোমার, 20 মার্কস, সেই মার্কস তো দিতে হবে তোমাকে নাকি? জি স্যার। এই 20 মার্কস তো ধরো দিতে হবে তোমাকে, তা সেরকম অ্যাসাইনমেন্ট দিব একটা বা দুটা, এবং সেই অ্যাসাইনমেন্টটা তোমাকে মানে তুমি তো ধরো যে কারোটা যে কেউ দেখে করে দিতে পারে, কোনো সমস্যা নেই, তাতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? তা তোমাকে নিজে লিখে দিতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি কি বুঝলে সেটা আমাকে তো এক্সামিন করতে হবে, সেই জন্য তুমি প্রেজেন্ট করবো আমার সামনেই, যারা একজনের 15 মিনিট 20 মিনিট করে দেখে দেখে, কোনো মুখস্থ করার কিছু নেই। আমি ধরো বিভিন্ন ধরনের প্রশ্ন করব, বুঝতে পারছো? জি স্যার। সেটা হচ্ছে ওটা আমরা দেখি। আমি নিজে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, এই জন্য ক্লাসও ঠিকঠাক মতো নিতে পারিনি এই গত সপ্তাহে। তা আমি ওরকম অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ধরো অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো। স্যার এখানে মোটামুটি 3টা চ্যাপ্টার আছে, 4টা কোশ্চেন কিভাবে হবে? হবে 4টা কোশ্চেন, এখান থেকেই 10টা কোশ্চেন করা মানে যায়। কোন কোন চ্যাপ্টার থেকে দুইটা হবে না? সেটা আমি বলতে পারছি না, ধরো তবে বলা যাবে যে থেকে বলা যায় কনগ্রুয়েন্স থেকে দুটো হওয়ার চান্স বেশি, ঠিক আছে? কনগ্রুয়েন্স তো অনেক, তোমার এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স থেকেই দুটো হবে তোমার। হ্যাঁ, বুঝতে পারছো? কনগ্রুয়েন্স থেকেই দুটো হবে, সেই কনগ্রুয়েন্স থেকেই দুটো হবে, কারণ কনগ্রুয়েন্স অনেক বড় অনেক জিনিস তোমার। তা আমি বলে দিব পরে আরো কি করে। আর কারো প্রশ্ন কোনো? তবে পরীক্ষাতে কিন্তু তোমাকে না স্যার। জানতে হবে, না হলে কিন্তু মার্কস পাবা না। তো এখন থেকে এই জন্য পড়া শুরু করো মাঝে মাঝে। তাহলে আমরা এখানে ধরো অনেক ধরনের অঙ্ক করতে পারি। তোমার এই যে অনেক অঙ্ক আছে, এগুলো আসলে সব করানোর সময় আমার নেই, তোমরা পরে জাস্ট একটা দেখলে কেমন করে অ্যাপ্লাই করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে তোমার কি বলে, আমরা একটু এটা দেখবো, এরকম এটা স্যার। দেখবো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার আগের চ্যাপ্টারে কিছু পড়াইতে চাইছিলেন দুই একটা অঙ্ক। হ্যাঁ সেটাই আজকে পড়াবো আমি। সেটাই পড়াবো, আর এইটা পড়াবো। এই যে দেখো, এইটা আমরা দেখি, আমরা কিন্তু একটা ধরো দেখছিলাম যে খালি আননোন এক্স, তাই না? নাকি আমরা কিন্তু এতক্ষণ এটুক করছিলাম, এটুক ধরো ছিল না, তাই না? নাকি যে এক্স কনগ্রুয়েন্ট আর মডুলো এন। এখন যদি সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স থাকে, ধরো এক্স ওয়াই, আবার আরেকটা থাকে এই যে এক্স ওয়াই, তাহলে একে আমি জাস্ট তোমরা পড়লে একবার পড়লেই বুঝতে পারবো, আমি খালি একবার বলে দিচ্ছি। এরকম যদি থাকে তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এটার অবশ্যই কিন্তু মডুলও কিন্তু সেম হতে হবে, নাহলে কিন্তু জীবনে করতে পারবা না। ধরো এখানেও একটা নতুন কাজ আছে, তুমি যদি ধরো মডুলও ভিন্ন করে কোনো কিছু এই থিওরামকে তৈরি করতে পারো, তাহলে এখানে নতুন জিনিস হয়ে যাবে। এটা তোমাকে কিন্তু ফিল করতে হবে, ধরো আমরা পারি আর না পারি, যে ফিল করতে হবে যে কি তোমার ওপেন প্রবলেম আছে। এটাই কিন্তু ওপেন প্রবলেম, ধরো মডুলো এখানে এম আর এখানে এন,
এটাকে যদি তুমি সমাধান করতে পারো তাহলে তোমার একটা ধরো নতুন কাজ হয়ে যাবে। এই যে রেস্ট্রিকশন, এটা যে তোমার সেম মডিউলও থাকতে হবে, নাহলে তুমি একে সমাধান করতে পারবে না। তো তুমি ট্রাই করতে পারো যে ভিন্ন দিয়ে এরকম কোনো কিছু আমরা পেতে পারি কিনা। তাহলে এরকম যদি থাকে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স তোমার, তাহলে বলছি যে এটা কিন্তু দেখো এই যে এক্স ওয়াই দুটোই আছে, কিন্তু এক্স ওয়াই আগে কিন্তু তোমার সিস্টেম ছিল এক্স আর ধরো সি এক্স এস এরকম ছিল, কিন্তু এখানে কিন্তু এখন দুটা এক্স ওয়াই আননোন দুটা। তা বলতেছে যে এর তোমার ইউনিক সলিউশন থাকবে মডুলো এন হোয়েন এবার যখন তোমার দেখো এটা বোঝা যাচ্ছে, এটা এমন ভাবে তৈরি করছে যে তোমার গুণ মানে তোমার নির্ণায়কের যে গুণ করো না, এই যদি তোমার এডি মাইনাস বিসি, এই যে এতে দুটো সংখ্যা এ গুণ ডি করলে একটা সংখ্যা পাবা, বি গুণ সি করলে একটা সংখ্যা পাবা, তার বিয়োগ করলে একটা সংখ্যা পাবা, সেই সংখ্যাটা আর এই এন এর জিসিডি যদি 1 হয় তাহলে আমরা বলবো যে এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের তোমার ইউনিক সলিউশন আছে। বুঝতে পারছো নাকি? এরকম সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের তোমার ওটা আগেরটা কিন্তু সাইমালটেনিয়াস সিস্টেম ছিল, সাইমালটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্স ছিল, ঠিক আছে? এটা কিন্তু তোমার এটা কিন্তু সাইমালটেনিয়াস ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স সাইমালটেনিয়াস, ধরো এক্স 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 সাইমালটেনিয়াস সলিউশন এই যে, আর এখানে কিন্তু এক্স ওয়াই দুটো আছে। তাহলে আমরা বলতেছি যে এইরকম সিস্টেমের তোমার ইউনিক সলিউশন থাকবে যদি এডি মাইনাস বিসি আর এন এর জিসিডি 1 হয়, তাহলে এর ইউনিক সলিউশন থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো নাকি? হ্যালো, হ্যাঁ শুনছো না নাকি তোমরা? স্যার বুঝতে পারছি। খুবই সহজ এবং মনে রাখা খুবই সহজ। আমরা ছোটবেলায় যে নির্ণায়ক করছি সেই নির্ণায়কের সাথে সম্পর্কিত। এন তো আছেই এখানে, এই 1। তাহলে এটার আমি প্রমাণ যে কেউ পড়লেই খুবই সহজ প্রমাণ পড়লেই তোমরা বুঝতে পারবা। এই প্রমাণ পড়াতে যাচ্ছি না আমি, খুবই সিম্পল এবং সুন্দর করে করা। সেই খালি তোমার করা যে ধরো এখানে ধরো একে ধরো এই ডি দিয়ে গুণ করছে, এই যে এই যে সি দিয়ে গুণ করে এরকম করে 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 নিয়ে আসছে, ধরো ওয়াই টার্মকে আউট করে দিচ্ছে, এরে ডি দিয়ে গুণ করছে, এরে ধরো বি দিয়ে গুণ করছে, করে বিয়োগ করে দিলে আমরা ছোটবেলায় যে অপনয়ন পদ্ধতি করতাম, এরে ডি দিয়ে গুণ করো একে বি দিয়ে গুণ করো বিয়োগ করে দাও, তাহলে কি থাকবে? খালি এক্স টার্ম থাকবে বাম পাশে। তোমার বাম পাশে শুধু তোমার এক্স টার্ম থাকবে, বাম পাশে তোমার এক্স টার্ম থাকবে শুধু, তাহলে এরকম চলে আসবে। আর ডান পাশে এখানে ডি আর এই যে বিএস হবে মডুলো এন। তাহলে আমরা এই অ্যাজাম্পশনটা ধরে নিচ্ছি যে এর 1 যদি হয় তখন দেখবা যে খুব সহজে তুমি সমাধান পেয়ে গেছো। খুব সিম্পল, এটা ওই অপনয়ন পদ্ধতিতে অ্যাপ্লাই করছি আমি, এটা কিছু বলছি না, খুব সহজে করতে পারবে। ঠিক ধরো এর এখন এই যে পার্টিকুলার ধরো এর মান এখানে 7 দেওয়া আছে, বির মান 3 দেওয়া আছে, এটা কি দিছিল এখানে আর বোধ হয়, তাই না? আর এর মান ধরো 10 দেওয়া আছে, এখানে সির মান 2, ডির মান 5, আর ধরো এস এর মান 9, আর এই দেখো এই দুটো কিন্তু একই মড এন। তাহলে যদি বলে যে এর সলিউশন কত বের করো, তোমার জাস্ট তোমার প্রথমে চেক করতে হবে দেখো এর কি সলিউশন আছে বা ইউনিক সলিউশন আছে কিনা, সেটা সলিউশন এক্সিস্ট কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি মনে হয় এটা গুণ করলে কত হবে? 5 7 35 বিয়োগ 3 2 6 মানে কত? 29। 29 আর 16 তোমার জিসিডি কি 1? যদি 1 হয় তাহলে এর সলিউশন জি আছে স্যার। এবং ইউনিক সলিউশন, তাহলে এর সলিউশন আছে। আর তাহলে সমাধান কেমন করে করতে হবে? একই অপনয়ন পদ্ধতি, একে 5 দিয়ে গুণ করে দাও, একে 3 দিয়ে গুণ করে দাও, করে দিলে দেখো এখানে খালি এক্স থাকবে, এক্স টার্ম থাকবে এই। তাহলে এর সমাধান তো তুমি জানো, আগে আমরা করে আসি 29x মডুলো 23 মড 16, এর সমাধান তুমি বের করতে পারবা, যেভাবে করবা বের করে ফেলতে পারবা। আর পরের বার কি করতে হবে? একে ধরো 7 দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ করে দাও, তাহলে খালি ওয়াই থাকবে 29y ইটি করে 43, তাহলে এর সমাধান করে ফেলো, পেয়ে যাবা। তাহলে একই জিনিস, আসলে মূল জিনিসটা ওটাই, x কনগ্রুয়েন্ট 3 মডুলো 16, y কনগ্রুয়েন্ট 7 মডুলো 16, এটাই হচ্ছে এর সমাধান। আশা করি খুবই সহজ, আসলে এটা পড়ানোর কিছু নেই, আগেরটা বুঝতে পারলে হুবহু ক্লাস ধরো 6 এর জিনিসকে আমরা অ্যাপ্লাই করছি অপনয়ন পদ্ধতি। কারো কি প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। খুবই সহজ নাকি? তাহলে আমি যদি একটা হোমওয়ার্ক দিলে তাহলে তোমার আরো ক্লিয়ার হবে এরকম আছে কিনা। একটা হোমওয়ার্ক দেবানি যাতে তোমরা করতে পারো প্র্যাকটিস। এই যে এরকম একটা আছে, ধরো এর যে কোনো একটা, এই যে ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ কনগ্রুয়েন্স, এটা তুমি যদি করো নিজে নিজে তখন বুঝতে পারবা যে আসলে কেমন করে হয়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আর কিছু নেই আমাদের। আর একটা নন লিনিয়ার কনগ্রুয়েন্স আছে, আমি একটু বলবো আর
আর একটা জিনিস তোমার ওই যে ম্যাডাম যেটা বলছে জাস্ট একটা ডেফিনেশন, ওটা আসলে রিং থিওরি, তোমাদের মাসুম স্যার পড়াইছে আমার ধারণা। এই অঙ্কটা আমি একদিন হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? খুবই মজার অঙ্ক, নাকি মনে আছে? হ্যালো, জি স্যার। সুরেশ সাহেব তো জীবনে হোমওয়ার্ক পাঠালে না, হ্যাঁ? নাকি স্যার পাঠাইছে? স্যার আমার ডিভাইস নষ্ট হয়ে গেছিল তো, আহ, প্রবলেম ছিল। প্রথম দিকে স্যার কয়েকটা পাঠাইছিলাম, ও 2-3 পাঠাইছিল, তিনটা। আমার মনে নেই জি গেলে, স্যার। ঠিক আছে। কি জানি আমি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কেন ওই ঘটনা ঘটে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে দুটো অঙ্ক আছে, আমি হোমওয়ার্ক দেওয়া ছিল যে করানো হয়নি, হ্যাঁ, আমার নিজেরও আর মনে নেই, আমি একসময় করছিলাম, খুঁজে বের করতে হবে। যারা ক্লাস করেনি তারা কি খারাপ করবে পরীক্ষাতে, কি মনে হচ্ছে হাফিজ সাহেব? হ্যাঁ, জি স্যার, খারাপ তো পড়ারই কথা স্যার, এগুলো তো স্যার আসলে না বুঝলে কিছুই করা যাবে না। তাহলে ক্লাস না করলে তো ধরো, আমি জানি যে তোমরা অনেকে এমনি ঘুরে বেড়াও, ক্লাস করো না। ডিভাইস স্যার সমস্যা, ডিভাইস সমস্যা অনেকেরই আছে, ইন্টারনেট কানেকশন সমস্যা, জি ধরো স্যার, হয়তো অনেকের হচ্ছে আমরা যারা এলাকায় ছিলাম স্যার, নেটওয়ার্ক অনেক প্রবলেম হয়েছে, অনেকে তো ডিসকানেক্টেড টোটালি। ভিডিও আছে, ভিডিও দেখে নিতে হবে। হ্যাঁ, জি স্যার, এখন তারপর হচ্ছে আমাদের একটু সাজেশন দিলে বেটার হতো আর কি এসব ব্যাপার সাজেশন নিয়ে। বলে তো কোনো কথা নেই, সাজেশন তো ইউনিভার্সিটিতে কোনো সাজেশন হয় না। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাকে কিছুই করতে হবে। হ্যাঁ, সেই, আরে আমারই কোথায় গেল, আমার নিজেরই এখন আর মনে নেই, কারণ আমি নিজেই পারি না, নিজে নিজে পড়ে পড়ে গেলে পড়াই। হ্যাঁ, কি বলতে থাকো, সময় আছে 1 মিনিট। বলতেছি আরে যে হ্যাঁ, সাজেশনের দরকার নেই, আপনি যা পড়াইছেন এগুলোর হ্যাঁ, মধ্যে থাকলেই হলো। এইগুলোই তো থাকবে, তাই কুলাতে পারবা কিনা সেটাই তো কথা। অনেক কিছু পড়াইছি কিন্তু বুঝতে পারছো না। স্যার এত এত পড়ে পড়া যাবে না স্যার, এত জীবনে পড়ে পড়া যাবে না স্যার। আমার এই পরীক্ষা দিতে দিলে আমি ফেল করবো এখন নাকি? স্যার এতগুলো পড়ে পড়া যায় নাকি এইসব পরীক্ষার সময়? স্যার একটু শর্ট করে না দিলে স্যার আমাদের সময় কঠিন হয়ে যাবে। তো তুমি এমনি ক্লাস করো নি, সেটা কথা না, অসুবিধা নেই। আসলে এই জন্য পরীক্ষা ঠিক আছে, আমরা আমরা এটা খুব মজার অঙ্ক, এটা করার চেষ্টা করবো, যে তোমরা মজা পাও কিনা জানি না এটা দেখে। কতদিনের হোমওয়ার্কটা কি হয়ে গেছে করানো? হ্যাঁ, হয়ে গেছে করা, না তুমি দেখবা যে ভিডিও দেখে একটু কাইন্ডলি। হ্যাঁ, প্রথমে আমরা ওটা আলোচনা করছি গত দিনের হোমওয়ার্কটাকে, হ্যাঁ, ভিডিওতে দেখলে তুমি বুঝতে পারবে, আশা করি খুব সহজ। আর তোমার যদি এমনি সমস্যা থাকে পার্সোনালি করো, ইমেল করো, আমি তো হেল্প করবো, যদি আমি এখন খুবই ব্যস্ত, ইমেলে অ্যান্সার দিতে একটু দেরি হবে, 2-3 দিন। হ্যাঁ, তো এইটা কি মনে হয় তোমরা কি, ইরা যদি করার চেষ্টা করছিল, ওর হয়েছিল একটু অন্যরকম করে আর কি। হ্যাঁ, কি মনে হয় এটা কি মানে এখানে দেখো বলছে এক্সপ্লেন হোয়াই দ্য ফলোইং, এই শব্দটা লিখছে, খালি লেখিনি কিন্তু, এক্সপ্লেন হোয়াই দ্য ফলোইং ক্যালকুলেশন হোল্ড, তা কিন্তু লেখিনি, সাথে কি লিখছে একটা বলো দেখি। হুম, কিউরিয়াস। তুমি যদি না হও তাহলে তো হবে না, কিউরিয়াস, তোমার যদি কিউরিসিটি তৈরি না হয় তাহলে তো হবে না। এটা দেখে তোমার যদি কিউরিসিটি তৈরি না হয় তাহলে তার কাজ হবে না কোনো। কেন এরকম ঘটে, কোন এখানে কি কোনো সিমিলারিটি আছে বা সাদৃশ্য আছে, বলো দেখি কি মনে হয়, কি মনে হচ্ছে? এখানে কি দিয়ে শুরু করছো তুমি, ধরো 1, 9, 2, কি বিনিময় কিছু বলবা নাকি? স্যার অবশ্যই একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই জন্য খালি বলিনি কিন্তু, এক্সপ্লেন হোয়াই দ্য ফলোইং ক্যালকুলেশন হোল্ড, এর সাথে এই শব্দটা ইচ্ছা করেই যোগ এখানে করি। যখন প্রথমে ছিল 1 into 9 + 2, এখানে ছিল 1 1, এটা তারপরে তো 1 into মানে 2। 11, তাই না, 1 1, জি স্যার, মানে 11। এটাই কিউরিসিটির কিছু নেই, তাই না? তাহলে খুব সিম্পল, সবাই আমরা জানি। ধর তারপরে যখন এখানে এইখানে একটা ধরো ডিজিট বাড়তেছে, এইখানেও এখানে একটা একটা ডিজিট বেড়ে বাড়ছে, যাবে, এইখানে একই হারে বাড়ছে, ধরো বাড়ছে। এই 1 তারপরে 2 নিলাম, একই 9 আছে, ধরো 3, এখানে কি হয়ে যাচ্ছে, খুবই মজার, একটা 1 বাড়ে যাচ্ছে খালি, 1 1 1। আবার এখানে ধরো 1 2 1 2 3, ধরো এখানে 9 আছে, এখানে 1 বাড়াই দিলাম 4, এরকম 4টে। মানে কি আসলে এখানে যা নিচ্ছ ততগুলো 1 আসছে কিন্তু, তাই না? নাকি এখানে তুমি যে ডিজিটটা নিচ্ছ, খেয়াল করছো কিনা জানি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে তুমি যে ডিজিটটা নিচ্ছ 2, এখানে একটু চেঞ্জ করছো অবশ্যই, সেই দুটো 1, 3 3টে 1, 4 4টে 1, 5, নাকি? এখন প্রশ্ন হচ্ছে জি আমার, স্যার। ধরো প্রথমে
এইখানে তো 10টা এক আছে বোধহয়, তাই না? নাকি নাকি জি স্যার 10টা। তাহলে এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কত নিলে ধরো 11টা এক আসবে, ধরো এখানে 11 নিলে অবশ্যই, তাহলে এইখানে কত নিতে হবে সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। কারণ তুমি এখানে তো আর চেঞ্জ করতে পারছো না, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখে ফেলছো। আর কি আবার কোনো 1 দিতে হবে, তোমার আছে? স্যার 102 1 দিতে হবে আবার। হ্যাঁ, তবে বলেছে। সেটা আমি নিজেও জানি না, এটা হচ্ছে প্রশ্ন, তোমরা থিঙ্ক করো। তোমাদের যদি মানে কিউরিয়াস লাগে তাহলে অবশ্যই খুঁজবে। আমি যখন আমার মনে প্রশ্ন এটা যাচ্ছিল, যারে এইখানে 11 দিলাম কথার কথা, এইখানে 9 থাকলো, সমস্যা নেই, তাহলে এইখানে কেমন করে চেঞ্জ করতে হবে যেন এখানে 11টা এক আসে ধরো, বা এখানে 12 দিলাম, এইখানে 12টা এক আসবে, ধরো এখানে 9 থাকবে, তাহলে এইখানে কেমন করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে নাকি? বুঝতে পারো না? স্যার ওই সংখ্যাটার সাথে 10টা 11 10টা 1 সংখ্যাটা যোগ করলে হয়ে যাবে। এটা আমি নিজেও জানি না, ঠিক আছে ট্রাই করো। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের জি স্যার, যদি সিকোয়েন্স জি স্যার, তো ওটাই উপরে বোঝা সিকোয়েন্স যাচ্ছে স্যার। অনুসারে ওটাই হচ্ছে। এর সাথে কি স্যার করতে 1 এর হবে? সাথে 11 যোগ করলে 12। হ্যাঁ হ্যাঁ, স্যার, কি? স্যার উপরে হচ্ছে 1 এর সাথে 11 যোগ করলে নিচে 12 আসছে, 12 এর সাথে 111 যোগ করলে 123 আসছে, হুম, তারপর? এইরকম। হ্যাঁ তারপর হচ্ছে 123 থেকে 1011 যোগ করলে হ্যাঁ, এটাই 1234। আসলে এইখান থেকে আসছে, জি স্যার। এইখান থেকে আসছে এই যে। কিন্তু এখানে খালি অন দিয়ে দিলে কিন্তু হবে না, হবে? 1 দিলে হবে না স্যার। অন দিলে হবে স্যার না, ওটা এখানে যোগ করতে 10টা হবে। হ্যাঁ, 10টা মানে যোগ করতে হবে স্যার, ওইটার করতে সাথে। হবে, হ্যাঁ, তাহলেই হবে। তো ঠিক আছে, এটা অন্তত চিন্তা করবা মনের ভিতরে, এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি থিঙ্ক করতে পারবা, থিঙ্ক করা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধরো এইটাকে আমরা দেখতে চাই, ধরো এখন কেমন করে আমরা, কেন এটা হয়, এটা হচ্ছে প্রশ্ন। সারা জীবন ঘটতে থাকবে এরকম, তুমি এটা একই হারে চেঞ্জ করবা এখানে, ধরো এরপরে আর এত সুন্দর প্যাটার্ন থাকবে না তোমার, তাই না? কি মনে হয় থাকবে? এই জন্য এরপরে এগুলো দেয়নি, এত সুন্দর প্যাটার্ন আর থাকবে না, তবে আনতে পারি আমরা। কিন্তু এখানে কিন্তু সুন্দর প্যাটার্ন, ধরো 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9, এখানে সব জায়গায় 9, ধরো এখানে ঠিক এই 2 3, এই যে, তাহলে এরকম হবে। কিন্তু এরপরে কিন্তু এত সুন্দর প্যাটার্ন থাকবে না, এই যে আর তো কোনো ডিজিট নেই তোমার, আছে? এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে নাকি? জি স্যার। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জন্য এখানে এসে থেমে গেছে যে এটা দেখে আমার মানে খুবই। আর হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার ওখানে স্যার এখানে শেষে কতগুলো গুলো স্যার বসবে 9 এর পরে? হ্যাঁ, কোন বুঝতে পারলাম না, বলো। ওই যে জাহিদ পারদন না কি নাম, ওই যে কত জানি বললো যে বলবে, হ্যাঁ, সেটা তো মানে বললে স্যার এখানে 11টা এক। হ্যাঁ, 11টা এক আসতে হলে তুমি হিসাব করবা, তুমি চিন্তা করো, এটা তোমার বিষয়, ও যেটা বলছে সেটা ভুলে যাও, তুমি নিজে খুঁজে বের করো, ঠিক আছে? স্যার 1 2 3 4 হ্যাঁ 5 না, 6 7 তুমি বলে না 9 3 ও নিজেই বের 9 করে, 0 বলার দরকার নেই, তুমি নিজেই বের করো, নিজে বের করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাই আমার প্রশ্ন ছিল যে এখানে কত হবে 11টা এক আসতে হলে, ধর এখানে 9 থাকবে, এখানে 11 হবে, এখানে কেমন চেঞ্জ করতে হবে সেটা নিজে বের করতে হবে। তাহলে ধরো আমরা এইটাকে কেমন করে ধরো ধরো এইটাকে আমরা ধরো কেমন করে এক্সপ্লেন করতে পারি যে কেন এটা ঘটে, সেটা হচ্ছে প্রশ্ন তোমার বা আমাদের। এখন প্রশ্ন হচ্ছে ডান পাশের সাথে আমরা পরিচিত, এই ডান পাশের কি নাম কেউ কি বলতে পারবা? আমরা পড়ছিলাম কিন্তু একটা বিশেষ ধরনের সংখ্যা বলে একে, আমরা বলছিলাম এই যে রেপুনিট নাম্বারের নাম মনে আছে? পড়ছিলাম না আমরা? জি স্যার রেপুনিট। হ্যাঁ, রেপুনিট, ধরো রেপুনিট নাম্বার, যে ধরো এরকম R1 মানে একটা এক, R6 মানে তোমার ধরো 6টা এক, এটা এই ডান পাশে হচ্ছে খুব মজার, এটা কিন্তু তোমার রেপুনিট নাম্বার তোমার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা স্টাডি করছিলাম, কিন্তু এটা সিম্পল, মনে না থাকারই কথা, এটাই স্বাভাবিক, মনে না থাকলে কোনো সমস্যা নেই, দেখে কিছু না, মনে না থাকাই খুব স্বাভাবিক, মনে থাকলেই বেশি বিপদ আর কি। হ্যাঁ, আরে কোথায় কোথায় জানি আছে এটা, আমি একটু দেখাচ্ছি, এখানে পড়ছিলাম, স্টাডি করছিলাম এটা। আরো উপরে নাকি? আরো উপরে বোধ হয়, আমি খালি একটু দেখাচ্ছি, এই যে এখানে স্যার, এই বুঝতে এই যে এখানে আমরা একটা ডেফিনেশন পড়ছিলাম কিন্তু তোমার, এই যে
এই যে দেখো মনে আছে কিনা তোমাদের যে রেপুনিট নাম্বারস এই যে বলছে a repunit is an integer written as a string of 1 as such এই যে খালি 1 1 দ্বারা তৈরি হবে যেগুলো 1 1 string 1 1 1 1 1 1 এটাকে বলা হচ্ছে রেপুনিট ঠিক আছে বুঝতে পারছো তাহলে আমরা আমরা জেনারেলি একটা ফর্মে লিখতে পারি এটা কি মনে আছে তোমাদের এরকম ফর্ম rn আমরা বলছিলাম r5 মানে 5টা এক r7 মানে তোমার ধরো 7টা এক এটা আমরা কিন্তু এই বই এইভাবে ডিফাইন করছি আমরা এইভাবে লিখবো ধরো r9 মানে তোমার 9টা এক তো বলছে a repunit is an integer written as a strings of ones such as এই যে অবশ্যই ডেসিমাল নোটেশন কিন্তু এটা তুমি বাইনারি মনে করো না কিন্তু সেই জন্য বলে দিচ্ছি যে ডেসিমাল যে 1 1 1 মানে বাইনারি সংখ্যা না কিন্তু তাহলে প্রথম হচ্ছে হ্যাঁ আমরা আমাদের যে জ্ঞান আছে আমরা যা জানি সেটা দিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ ডান পাশটা একটা বিশেষ ধরনেরই তোমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট কোথায় গেল আরে অনেক সামনে তো দেখি এই যে সরি এই ডান পাশটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ডান মানে যাই করো না কেন এরা কিন্তু সব কি আসছে তোমার বুঝতে পারছো হ্যালো নাকি বুঝতে পারোনি হ্যালো ডান পাশটা কিন্তু তোমার রেপুনিট নাম্বার সেটা আমরা বলতে পারি আমাদের তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা রেপুনিটস নাম্বারকে জেনারেলি কিন্তু এরকম করে লিখতে পারি সেটা হচ্ছে পয়েন্ট যে আমরা বলছিলাম যে ধরো রেপুনিট এরকম বোধহয় বানান ছিল বানান ভুলে টি NITE ছিল কিনা মনে নেই তো আমার যাক থাকতে পারে না থাকতে পারে TE আছে কিনা বলে এটাকে আমরা স্বাভাবিক RN দিয়ে লিখি এটার জেনারেল ফর্ম কি মনে আছে কি বলতে পারবা কি ছিল যে 10 টু দা পাওয়ার n মাইনাস 1 ভাগ কত 9 বোধহয় নিচে তাই না এরকম না জি স্যার এটা হচ্ছে তোমার রিপুনিট নাম্বার অর্থাৎ দেখো তুমি r এর মান যদি 1 বসাও n এর মান যদি 1 বসাও তাহলে কি হবে এই যে a9 এই যে তাই না অনুরূপ ভাবে ধরো কথার কথা আমরা দুই একটা দেখাই যদি ভুলে গেছি r2 n এর মান যদি 2 বসাই তাহলে কত হয়ে যাবে এখানে 100 তাই না 100 বিয়োগ 1 মানে 99 99 ভাগ 9 মানে এই যে ধরো অনুরূপ ভাবে তুমি যাই করো না কেন এরকম করে সব দেখতে পারবা যে এত অনুরূপ ভাবে তোমার এরকম চেক করতে পারবা r3 মানে হবে তোমার 3টে এক অনুরূপ ভাবে ধরো r4 হবে তোমার 4টে এক ঠিক আছে এরকম করে হতে থাকবে ঠিক আছে না নাকি তাহলে এইটা তাহলে তোমাকে ডান পাশটাকে কোনোভাবে দেখাতে হবে যে এই ফর্মে নাকি তুমি যদি প্রমাণ করতে পারো যে ডান পাশটা তোমার এই ফর্মের সংখ্যা কিন্তু একটু পার্থক্য আছে যদি খেয়াল করো দেখো কোথায় গেল আমাদের বইটা এটা কি একটা এক দিয়ে শুরু হয়েছে না দুটো এক দিয়ে শুরু হয়েছে কি মনে হয় দুটো এক দিয়ে শুরু হচ্ছে তাহলে ধরো তাহলে এইভাবে লিখতে হলে আমাদের কেমন করে লিখতে হবে এটা লিখতে হবে না ধরো তাই না এখানে কেমন চেঞ্জ আনতে হবে বলো দেখি n+1 বানাতে এখানে n+1 দিতে হবে খালি আর কিছু না তাহলে এখানে আমরা n+1 বানাতে হবে আর কিছু না তাহলেই হয়ে যাবে তাহলে প্রমাণটা খুব সহজ এখন দেখো অনেক সহজ হয়ে গেল তাহলে আমাদের এই ঘটনাটাকে তোমার ব্যাখ্যা করতে হবে জেনারেল এই ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করতে চাই ধরো এইখানে কোনো সমস্যা নেই এইখানে কেমন চেঞ্জ আসছে ধরো এটা হচ্ছে ধরো n এর মান তো তোমার 1 এইখানে ধরো এই যে আমরা যদি এটাকে আগে ধর n+1 n+2 n+3 তাই না n+4 এরকম কিন্তু এইগুলো কিন্তু এক দিয়ে তো শুরু হয়নি এই জন্য একটু সমস্যা কিন্তু খালি n লেখা যাবে না তোমার যদি এক দিয়ে শুরু হতো 1 2 3 তাহলে এই সাধারণ পদটাকে তুমি কিন্তু n লিখতে পারতে তাই না নাকি না বুঝতে পারোনি তাহলে n+1 হবে কিন্তু সাধারণ পদ n-তম পদ যেটা বলো তোমরা n-তম পদ হবে n+1 কারণ n এর মান যদি 1 বসাও প্রথম পদটা কত আসতে হবে 2 আসতে হবে তোমার তাহলে এই জন্য n+1 এটা তোমরা পদ সংখ্যা বের করার সূত্র জানো এইখানে কোনো সমস্যা নেই সব জায়গায় 9 তোমার
তাহলে এটাকে তুমি ধরো 10 বিয়োগ 1 লিখতে পারো একটু সুবিধার জন্য। 10 বিয়োগ 1 মানে 9। কিন্তু এই জায়গাটা কেমন করে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জায়গাটা কেমন করে চেঞ্জ হয়েছে ধরো, এটা হচ্ছে মেইন পয়েন্ট। কেউ কি বলতে পারবা? ধরো এই সংখ্যাটাকে আমরা কেমন করে লিখতে পারি, কেউ কি বলতে পারবা জেনারেলি? জি স্যার, কেমন করে বলো দেখি? জেনারেলি বলা যাবে তো এটা আসলে ওইটা পাইছে এসছে সাথে একগুলার সাথে এই প্রথমে যে টার্মটা আছে ওটা যোগ করছে, যোগ করে না, না, পরেরটা না, পাওয়া না, যাবে। না, সেটা না, সেটা না, সেটা তো অবশ্যই, সেটা আলাদা ব্যাপার অবশ্যই, সেটা ঠিক আছে তোমার। কিন্তু ধরো আমি বলতেছি ধরো তোমাকে আমি এরকম একটা সংখ্যা দিলাম, আসলে এটা তো এর এর গঠন কনস্টটা 1 2 3 4 5 6 7 8 9 ধরো। আসলে এটা তো সংখ্যা, এর কি তুমি লিখতে পারো না? আসলে 10 ভিত্তিকে লিখতে পারি না, এর আসল রূপটা কেমন? 1 ইন্টু 10 টু দা পাওয়ার কত? 1 2 3 4 5 6 7 8 এরকম না নাকি? প্লাস 2 ইন্টু 10 টু দা পাওয়ার কত? 7 না? মনে আছে এটা? হ্যাঁ, 3 ইন্টু 10 টু দা পাওয়ার কত? 6। ধরো আমি আর লিখলাম না, এরকম করে লিখতে পারবো। লাস্টেরটা কত হবে? ধরো 9 ইন্টু 10 টু দা পাওয়ার 0, তাই না নাকি? এরকম না মূল মূল জিনিসটা নাকি? জি স্যার। হ্যাঁ, এই তাহলে এইটা হচ্ছে আমাদের হাতিয়ার, এইটাকে আমরা ব্যবহার করতে চাই। জেনারেল ফর্ম এটাকে আমরা ব্যবহার করতে পারবো, এটা তো পার্টিকুলার ধরো। তাহলে আসলে আসলে এটা কেমন করে, এই 8 কেমন করে তৈরি হচ্ছে? এই একের পরে যতগুলো ডিজিট আছে তোমার ততগুলো, তাই না নাকি? বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝে গেছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখানে ধরো তাহলে অর্থাৎ কি, অর্থাৎ এটা হচ্ছে আসলে এখানে মোট যত এই সংখ্যাতে মোট যতগুলো ডিজিট আছে তোমার তার থেকে এক কম না এটা নাকি? এই সংখ্যাটা লিখতে তুমি যতগুলো ডিজিট ব্যবহার করছো তার স্থানীয় মান তোমার তার থেকে কিন্তু এক কম, খেয়াল করে দেখো, তাই না? তাহলে এখানে কিন্তু মোট 9টা আছে, এটা কিন্তু 9 মাইনাস 1, এটা হচ্ছে 9 মাইনাস 2। ধরো আমরা যদি আরো স্পেসিফিক লিখি, আরো মানে আরো জেনারেল ফর্মে লিখতে চাই, এটা ধরো পার্টিকুলার লিখছি আমি ইচ্ছা করে, তার আসলে একটা এরকম 1 ইন্টু 10 টু দা পাওয়ার ধরো 9 মাইনাস 1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 2 ইন্টু 10 টু দা পাওয়ার 9 মাইনাস 2, ঠিক আছে? তাহলে এরকম করতে করতে আমি আর লিখলাম না, প্লাস 9 ইন্টু 10 টু দা পাওয়ার লাস্টেরটা কত হবে? 9 মাইনাস 9, ঠিক আছে নাকি? তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এইবার আমরা দেখো পেয়ে গেছি আমাদের ধরো অঙ্ক হয়ে গেছে, কিন্তু অঙ্ক অর্ধেক মানে সবিশেষ অঙ্ক করা আর কি। এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা খুঁজে পাওয়া তোমার। এবং এটাকে তারা হিন্টস দিছে আর কি, যে সে কিন্তু তোমাকে এই যে দেখো সে বলতেছে যে এর জেনারেল ফর্মটা তোমার এরকম হবে, এই যে ধর এখানে কিন্তু আসলে 1 আছে, 1 ইন্টু 1 দেয়নি, 1 ইন্টু 10 টু দা পাওয়ার এই যে যতগুলো ডিজিট আছে তা থেকে n মাইনাস, আমরা তো এখানে জানি না, আরো তো লিখতে পারি, ধর n মাইনাস 1, ওই যে একটা কম, যতগুলো ডিজিট আছে তার থেকে একটা কম, এই 1 এর 10 এর ঘাত সেটা হবে। 2 এর কত হবে? 2 যে লোকেশন বা অবস্থান, n মাইনাস 2 যেহেতু তোমার 2 ঘর এই যে থেকে, তাহলে n মাইনাস 2, 3n মাইনাস। আশা করি সবাই বুঝতে পারছো নাকি? হ্যাঁ নাকি বুঝতে পারোনি? জি স্যার, বুঝতে পারছি। খুবই সহজ জিনিস। তাহলে আমরা ধরো এখন ধরো প্রবলেমটা এইভাবে এখন এক লাইন, আর সব তুমি জানো ক্লাস 9-এ ধরো আমরা যে জ্ঞান অর্জন করছি সেটাকে ব্যবহার করে এখন করে ফেলতে পারবো, ঠিক আছে? ধরো আমি এখন সমাধান করছি, ধরো আমি আর লিখলাম না, এটা হচ্ছে তোমার আগের এই যে 22 এর সলিউশন। ধরো তাহলে এরকম আমাদের ছিল, ধরো আমরা কিন্তু এরকম লিখতে পারি, ধরো আমরা একটু বেশি করে 1 ইন্টু ধরো 10 টু দা পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা জাস্ট ক্লাস 2 এর আমাদের যে জ্ঞান সেটাকে ব্যবহার করছি, স্থানীয় মানের ব্যাপারটা এরকম আমরা লিখতে পারবো। কিন্তু প্লাস ধরো 3 ইন্টু 10 টু দা পাওয়ার n মাইনাস 3, ধরো আমি 2 একটা বেশি লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো এরকম করতে করতে ধরো এখানে কোথায় যে শেষ হবে কে বলতে পারবে? লাস্টের টার্ম কি হবে কে বলতে পারবে? n হবে, এইগুলো কিন্তু বাড়তেছে তোমার 1 2 3, n তাহলে হবে, n হবে,
আর 10 এর পাওয়ার কত হবে? এটা হচ্ছে 0 ইম্পর্টেন্ট। হ্যাঁ 0 কেমন করে হবে? এই n মাইনাস n n হবে minus কিন্তু। 3 ছিল লাস্টে n minus n তাহলে এই n মাইনাস n হবে কিন্তু, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো এখন তোমার আর ধরো জাহিদের আর হিসাব করতে হবে না, তুমি এই যা বসায় দেবা n এর মান যা বসাবো অটোমেটিক তাই করে দেবে কিন্তু ও। স্যার ওইটা মিলে গেছে স্যার, হ্যাঁ হ্যাঁ ওইটা মিলে গেছে। হ্যাঁ মিলবে তো, অবশ্যই মিলতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা খালি আমরা একটা অংশ পেলাম, তাহলে এর সাথে কি হবে বলো দেখি আরো। এর সাথে ধরো কি হবে, এইটা হলো আমাদের, তাই না? এর সাথে তো গুণ হবে একটা অংশ, তাই না? এরপরে কি হবে এর সাথে? কি সবসময় গুণন 9 9 গুণ আছে, তাহলে 9 কে ধরো আমরা 9 না লিখে একে 10 এর মাধ্যমে লিখবো, 10 মাইনাস 1, নাকি? যেহেতু আমার 10 ভিত্তিক সংখ্যা, সমস্যা নেই তো কোনো, ঠিক আছে। তারপরে কি লিখবো? যোগ, তারপরে কি আছে দেখা যাচ্ছে না স্যার, তারপরে কি লিখবো? তারপর কি ছিল? n n plus plus 1 1 হ্যাঁ ওই 2 3 2 1 দিয়ে শুরু হয়নি কিন্তু, 2 3 4, তাহলে এই জন্যই তোমার লিখতে হবে যেহেতু সাধারণ পদ n+1। এখন তুমি যদি কোনোভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারো এতে মানে হচ্ছে তোমার কি বলো দেখি, কি দেখাতে হবে, কে বলতে পারবে? কি প্রমাণ করতে হবে তোমাকে? 10 to the power n plus 1 minus 1 divided by 9. 9, তাহলেই তোমার প্রমাণ হয়ে গেল। এই জন্যই ধরো এই কিউরিয়াস রেজাল্ট হোল্ড করে তোমার। এখন এটা তুমি ক্যালকুলেশন করতে পারবা ক্লাস 9 এ আমরা যে জ্ঞান অর্জন করছি তার সাহায্যে। হ্যাঁ এটা আমি ধরো কি বলছি, ধরো এখানে আমরা কি করতে পারি, ধরো এই যে এই 10 দিয়ে ধরো এটাকে গুণ করে দিলাম, আর এই -1 দিয়ে গুণ করে দিলাম, এটা একটু সুবিধার জন্য। 10 দিয়ে গুণ করে দিলে কি হবে বলো দেখি? 10 টু দা পাওয়ার, এটা অনেক কঠিন করে পাওয়ার একটা করছিলে। করে বেড়ে যাবে শুধু পাওয়ার একটা এখানে n হবে, তাই না? এখানে 2 ইন্টু 10 টু দা পাওয়ার n মাইনাস 1 হবে, তাই না? প্লাস 3 ইন্টু 10 টু দা পাওয়ার n মাইনাস 2 হবে। তৌহিদ অনেক কঠিন করে করছিল এটা। এখানে কত হবে তোমার? ডট 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 n ইন্টু 10 হবে নাকি? ঠিক আছে কিনা? ভুল হতে পারে আমার, দেখো ঠিক আছে। জি স্যার ঠিক আছে এরপরে কি হবে? মাইনাস, তাই না? -1 দিয়ে গুণ করতেছে, হুবহু মাইনাস হয়ে এই জিনিসটা হবে, তাই না? Set to the power n minus 1. হ্যাঁ বলো, ভুল হয়েছে? ঠিকই তো স্যার আছে মনে হচ্ছে। ইকুয়াল। হ্যাঁ ঠিক আছে বোধহয়, ঠিক নাকি? আছে দেখো ভুল হতে পারে, হ্যাঁ ভুল হলে বলো, সমস্যা নেই। এখন -1 দিয়ে পুরোটাকে গুণ করে দিবি পুরা এই জিনিসটা আসবে, খালি আগে একটা মাইনাস হবে, আর কিছু হবে না বোধহয়। হ্যাঁ ভুল হতে পারে, দেখো ভুল হতে পারে লিখতে গিয়ে, হ্যাঁ খুব সিম্পল ভুল হবে। ডট এটা কি হবে? প্লাস তোমার n হবে খালি, তাই না? যদি আমার ভুল না হয়ে থাকে, ঠিক আছে। প্লাস তারপরে কত হবে? n+1 n+1 এরকম, দেখো ভুল হতে পারে, চেক করো একটু। n+1 এরকম হলো। তাহলে এখন হচ্ছে মজার বিষয়, কি হচ্ছে এরপরের লাইন কি হবে, কে বলতে পারবে? স্যার ইকুয়াল 10 to the power 9 minus 1। হ্যাঁ ভুলেছে নাকি? এই যে দেখো এইখানে খেয়াল অনেকগুলো করো, টার্ম কেটে যাবে এখানে না কাটে যাবে না একটাও। এই যে দুটো 10 টু দা পাওয়ার n-1 আছে, আর এখানে একটা 10 টু দা পাওয়ার n-1, তাহলে বিয়োগ হয়ে একটা থাকবে, তাই না নাকি? জি স্যার এইখানে ধরো তিনটা 10 টু দা পাওয়ার n-2 আছে, এখানে কয়টা আছে? দুইটা, নাকি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা তোমাকে খুব হেল্প করলো, ঠিক আছে নাকি? দেখো দেখি এরকম বোধহয় লিখতে পারবো নাকি? কারো আপত্তি থাকতে পারে, দেখো আপত্তি থাকলে অবশ্যই বলো। n-2 প্লাস 10 টু দা পাওয়ার n-3, ঠিক আছে, প্লাস ধরো প্লাস ডট ডট ডট, এখানে বোধহয় আসবে তোমার কত? কত আসবে? 10+1 10, আমি একটু বেশি করে লিখি যাতে অনেকে বুঝতে পারবে না, -n আসবে একটা, প্লাস n+1, তাই না নাকি? বুঝতে জি, স্যার। পারছো? এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু একটা n থাকবে, সেই n মাইনাস হয়ে গেছে কিন্তু, আর এই n, ঠিক আছে। তাহলে যদি আমরা বোধহয় এরকম লিখতে স্যার পারবো, বলো বলো, হ্যাঁ
আচ্ছা 10n ছিল তো 10n থেকে তো আমার একটা n বিয়োগ হবে না? এই 10n 10 টু দ্য পাওয়ার n না স্যার ওই রাশিটা লাস্ট মানে ওই রাশিটা লাস্টে ব্র্যাকেটের এটা আগে। হ্যাঁ এটা হ্যাঁ এই 10n থেকে না একটা n বিয়োগ হবে, তাহলে না 9n হবে না? না 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 এইখানে দেখো আরো টার্ম আছে, ভালো করে চিন্তা করে দেখ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ ভুল লিখছি, দাঁড়া চেক করে নিই। ও সরি এন, দাঁড়াও দেখ চেক করতে হবে এন, না না ঠিকই আছে, সমস্যা নেই। এই এন তো অন্য এন তোমার, হ্যাঁ একটা আগেরটার সাথে যাবে স্যার, এটা এর আগে একটা টার্ম আছে, সেটার সাথে ওটা যাবে। সেটার সাথে এটা যাবে, কিন্তু এখানে এখানে কি ভুল লিখছে নাকি? এখানে ঠিক আছে কিনা চেক করি একটু, দাঁড়াও। 10 টু দ্য ঠিক পাওয়ার আছে 1, সব। হ্যাঁ 10 টু দ্য পাওয়ার 1 ঠিক আছে, এই যে 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 এটা থাকবে, হ্যাঁ ঠিকই আছে, সবই ঠিক আছে। স্যার ওই 10 টু দি পাওয়ার 0 হবে না? কোনটা কোনটা? ওই যে যেখানে n into 10 লিখছে ওটা 10 টু দি পাওয়ার 0 করলে তো 1 হওয়ার কথা। এটা এটাই উপরে 10 টু দ্য উপরে পাওয়ার 0, উপরে উপরে উপরে। আগেরটাকে আবার 10 দিয়ে গুণ করলাম না? এটাকে 10 দিয়ে গুণ করছি আচ্ছা না? 10 দিয়ে গুণ করলাম 10n হলো স্যার। হ্যাঁ 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 আর ওই -1 দিয়ে যখন গুণ করলাম মানে ওটা যে মাইনাস কমন থাকবে ওটা 1 হলো, তাহলে স্যার এখানে হ্যাঁ। একটা কাটবে না? কোথায় কাটবে? স্যার মানে এই n এর আগের টার্মটা লিখে দেন স্যার, তাহলে ভালো হ্যাঁ, হবে। সেটা একটু ক্লিয়ার করেন। তাহলে আগের টার্মটা লিখে দেন স্যার। এর টার্ম এর আগের টার্ম লেখো, এটা তোমার দায়িত্ব লেখার, এই আগের টার্ম লেখো, লিখে তারপরেই করো, সব ঠিক আছে, ঠিক আছে। এর আগে টার্ম আছে, এখানে তো টার্ম শেষ নেই, এর আগের টার্ম কত বলো দেখি, এটা বলতে পারবা আগের টার্ম কত? এর কোফিশিয়েন্ট হচ্ছে n মাইনাস 1, স্যার n 10 টু দি পাওয়ার n মাইনাস n। না না n মাইনাস 1 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1, সেটা না সরি, n মাইনাস 1 10 টু দ্য পাওয়ার অন মানে 10, n মাইনাস 1 10 টাইম n মাইনাস 1, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা নিজেরা করলে এর খুব সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। এর আগের টার্ম কত সেটা তোমাকে করতে হবে। এর আগের টার্ম কত বলতে পারবা? বলো দেখি এর আগের টার্ম কত সেটা বলো, এখানেই সমস্যা, আমি বুঝতে পারছি। এর আগের টার্ম কত? ওটা তো হচ্ছে n minus 1 হ্যাঁ 10 to the তারপর power কত সেটা 10 বলো to the দেখি। power -1 নাকি? হ্যাঁ 10 টু দ্য পাওয়ার 10 to the power n minus 1। হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে n 10 to the মাইনাস power -1। হ্যাঁ 10 টু দ্য পাওয়ার -1 কি করে হবে? -1 তো +1 হয়ে যাবে। n মাইনাস n মাইনাস 1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? জি স্যার। এখানে যা সেটাই বিয়োগ করতেছো তুমি। কোফিশিয়েন্ট যদি ওয়ান বসাইতে কোনো সমস্যা হবে? কোফিশিয়েন্ট যদি n মাইনাস 1 বসাও, ওখানে সরাসরি ওয়ান বসাই দিব। স্যার যা n মাইনাস বসাবে। 1 10 টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1। হ্যাঁ সেটাই, যা বসাও তুমি, সমস্যা নেই, সবকিছু ঠিক আছে, এটা তোমার চিন্তা করতে হবে, এটা থিঙ্ক করার দায়িত্ব তোমার, সব ঠিক আছে। হ্যাঁ এটা তুমি নিজে খাতায় করলেই হবে। তাহলে এইবার আমরা বলতে পারবো তোমার যে ধরো এই যে এই একটা n n কেটে দিতে পারো, এই যে -n কেটে যাবে তোমার, ইজিলি সেটা বলতে পারো। আর এইটা কি হয়ে যাবে বলো দেখি, এই অংশটা কি হয়ে যাবে? আমরা যদি ধরো একটা ব্র্যাকেট দিই বোঝানোর জন্য, এই অংশটা কি কে বলতে পারবে? এই অংশটা এখানে ধরো এই যে -n কেটে যাবে, এখানে একটা +1 থাকবে, এই অংশটা কি কে বলতে পারবে? এটা কি তৈরি হয়েছে? আরে এটা যদি বলতে না পারো তাহলে তো ক্লাস 9 নামায় দিতে হবে। এটা কি? এটা একটা ফাইনাইট জিওমেট্রিক সিরিজ কিন্তু, তাই না? জি স্যার। এর ধরো প্রথম পদ কত? 10। n কি করে 10 না 10, আর ধরো সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? কমন রেশিও কত? আরে হ্যাঁ সবই 10, প্রথম পদও 10, এই 10 টু সাধারণ অনুপাতও 10 তোমার। হ্যাঁ তুমি তোমাকে এটাকে প্রথমে ধরতে হবে 10, কারণ এই আমরা তো একটু সাজাবো 10 তারপরে এই লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এটা ইজিলি লিখতে পারি। দেখো এটা আমি আর কোনো ব্যাখ্যা করবো না, এটা যদি না পারো সেটা তোমাদের দায়িত্ব। তাহলে আমি এরকম করে লিখে দিতে পারি যে 10 যেহেতু 1 থেকে বড়, তাই অবশ্যই 10 টু দ্য পাওয়ার n -1 ভাগ 10 -1। এটা ক্লাস 9 এর বই দেখতে হবে যদি কারো মনে না থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে নাকি? জি স্যার ঠিক আছে। হ্যাঁ তাহলে এখন তোমার ধরো এই যে, তাহলে এখন তুমি আমরা করে দিতে পারি যে সরি
ধরো এখন কত হবে, এখানে তোমার ই করে দিতে পারো, ধরো 10⁻n+1, তাই না? তুমি করে দিতে পারো -10/9 প্লাস ধরো কত দেবা, +9, ঠিক আছে? তার মানে 10⁻n+1 -1/9 যদি আমার ভুল না হয়, ঠিক আছে? ঠিক আছে নাকি? এটাই হবে বোধহয় নাকি? জি স্যার। এই যে দেখো, এটা কি রেপুনিটস নাম্বার না? জি স্যার। এইবার দেখো, এইবার বলতেছি যে n এর মান যদি 1 বসাও কত হবে অ্যান্সার? n এর মান 1 বসালে কয়টা এক আসবে? দুইটা এক। এই যে 11 হবে স্যার, 11। 11। n এর মান যদি 3 বসাই কয়টা এক দুটা আসবে? স্যার, দুটা। n এর মান 3 বসালে কয়টা আসবে? 4টা। 3টা 1 আসবে স্যার। 4টা না 3টা এক আসবে? 4টা না 3টা, ভালো করে দেখ। 999 হবে। জি স্যার, 3টা 1 আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এইবার তোমাকে বুঝতে হবে যে কেন আসলে কেন এই কিউরিয়াস রেজাল্ট ঠিক হয় তোমার, ধরো কেন এই কিউরিয়াস, এই জন্য তুমি তো ফিল না করলে জীবনে তোমার কাছে কিউরিয়াস মনে হবে না। আমি জীবনে কোনোদিন জানতাম না, এটা আমি পড়তে গিয়ে জানছি আর কি। হ্যাঁ, ধরো তুমি আমার থেকে 15 বছর আগে জানলে, হ্যাঁ, তুমি আমার থেকে ভালো ম্যাথমেটিশিয়ান হবা ভবিষ্যতে, সেটাই স্বাভাবিক, এটাই পৃথিবীর নিয়ম। মানে প্র্যাকটিস না করলে কখনো কোনো কিছুই করা যায় না। তাহলে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে কারণ খুঁজতে হবে যে কেন ঘটে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন হয় এটা, সেটা খুব ইম্পর্টেন্ট। সবসময় নিজের কাছে প্রশ্ন করা কেন, এটাই। তাহলে তুমি এখন বুঝতে পারছো যে এখানে কখন 11টা 1 হবে বা 12টা 1 হবে, কি করলে সব তুমি বের করতে পারবা নিজে এখন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যে এর যে স্বাভাবিক যোগফলটা সেটা হচ্ছে তোমার রেপুনিটস নাম্বার হয়। এই রেপুনিট নাম্বার হয় বলেই আমরা এরকম এত সুন্দর রেজাল্ট পাই, 1 1 1 1 1 1। সেটা হচ্ছে পয়েন্ট, মেইন পয়েন্ট। এই যে কিউরিয়াস, এইটুকুর অর্থ হচ্ছে তোমার কিউরিয়াস। ঠিক আছে, কারো প্রশ্ন আছে? হ্যালো, ধরে নিলাম প্রশ্ন নেই কোনো। আমি কিন্তু এটা করতে দিছিলাম, তোমরা করছো কেউ করনি কিনা জানি না। এটা যেমন ইরা করছে, ওই যে ইরার কাছ থেকে করে নেবা। এটা বোধহয় মৃণময়ী না কি করছিল বোধহয় সম্ভবত। এটা আমি বলে দিচ্ছি না। আরে একটা অঙ্ক কোথায় জানি ছিল, এটা কি ছিল, একটা ফ্যাক্টোরিয়ালের। এই যে এই অঙ্কটা বোধহয় ছিল হোমওয়ার্ক না, আমি করে দেয়নি এটা তোমরা। হ্যাঁ জি স্যার, এটা হ্যাঁ, স্যার এইটা কি নিজেরা মৃণময়ী করছে, মৃণময়ীর কাছে বড় হয়েছে, তোমরা দেখে নেবো আর কি নিজেরা। হ্যাঁ, ফাইন্ড দ্য ভ্যালুস অফ n ফর হুইচ এত এত ইজ এ পারফেক্ট স্কয়ার। ঠিক আছে, অসুবিধা না, আমি আগামী দিন বলবো। তোমরা এটা থিঙ্ক করো, এটা খুব ইম্পর্টেন্ট। কেন হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব। কেন হয়, কেন এরকম হবে, সেটা হচ্ছে পয়েন্ট। এখন আমার যদি সময় নেই, আমারই সময় শেষ, আমি অল্প একটুই বলবো। আসলে ধরো আমরা এই যে নাম্বার থিওরি এত পড়লাম, আরে সে কোথায় গেল? এই যে তোমাদের সবাই তো স্টুডেন্ট আইডি কার্ড আছে না নাকি? জি স্যার। আমি সেটা একটু বলি, আগামী আরো 2 একদিন ক্লাস নিব। আসলে কোথায় আমরা ব্যবহার করি, এই যে কনগ্রুয়েন্স থিওরির প্রচন্ড অ্যাপ্লিকেশন তোমার। যে আমরা যে ধরো দেখবা যে সব যে কোনো একটা কার্ড বলো, ব্যাংক কার্ড বলো, বলো স্টুডেন্ট আইডি কার্ড বলো, বা যে কোনো ধরনের কার্ড বলো, দেখবা যে সবসময় আমাদের জাতীয় পরিচয়পত্র যেটা বলো, ন্যাশনাল আইডি কার্ড বলো, হ্যাঁ, যেটাই বলো না কেন, একটা নাম্বার ব্যবহার করি। কিন্তু আমরা কি আছে না, একটা নাম্বার থাকে না, সবকিছুকে নাম্বারের সাহায্যে আইডেন্টিফাই করতে চাই। ধর আগে নাম্বার দিয়ে কারেসপন্ড করি, তারপরে ধরো তোমার তথ্য, তোমার অন্য যে আনুষঙ্গিক তথ্য, সেটা ধরো আমরা খুঁজে বের করতে পারি। মানে আইডেন্টিফিকেশন নাম্বার খুব ইম্পর্টেন্ট। তোমরা ওই যে কি বলে যে একটা খুব ভালো সিনেমা আছে, তোমরা জন ন্যাশের নাম শুনছো কেউ? হ্যাঁ, জন ন্যাশের নাম শুনছো কেউ নাকি? আরে একমাত্র ম্যাথমেটিশিয়ান যে তোমার ইকোনমিক্সে নোবেল প্রাইজ পাইছিল। মূলত সে ম্যাথমেটিশিয়ান, ধরো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে
কাজ করতো সে মূলত। কিন্তু সে ধরো এমন একটা থিওরি দিছিল যেটা ওই ধরো ইকোনমিক্সের ধরো কাজে। কেউ জন ন্যাশের নাম শোনোনি? কি জাহিদ সাহেব শোনোনি? না স্যার। তুমি তো ফেসবুকে দেখি লেখালেখি টেখি করো মাঝে মাঝে, আমি দেখি তোমার। হ্যাঁ, এ বিউটিফুল মাইন্ড সিনেমা দেখছো? ধরো না স্যার দেখিনি। জন ন্যাশের জীবনী নিয়ে ধরো ওই রকম যে ও কি করছিল, কি ম্যাথমেটিশিয়ান, ও যদি ও খুব অসুস্থ হয়ে যায় পরে, মানে এত বেশি মেধাবী, সিজোফেনিয়া হয়ে যায় ওর আর কি তোমার। তো ও ধরো একমাত্র ম্যাথমেটিশিয়ান ধরো, সে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পাইছিল। ধরো এই যে ও একটা থিওরি দিছিল যে ন্যাশ ইকুইলিব্রিয়াম থিওরি বলে, ওটাকে ধরো ইসে ব্যবহার করে ইকোনমিক্সের ওদের কস্ট আর তোমার কস্ট ইকুইলিব্রিয়াম করার জন্য ব্যবহার করে। এটা খুবই নাম করা থিওরাম, কিন্তু ও মূলত অ্যানালাইসিস, ফাংশন অ্যানালাইসিস, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওর বিরাট অবদান আছে। তো ওদের খুব দুর্ভাগ্য, ওর ফিল্ডস মেডেল পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি কোনো কারণে। অনেক মানুষ ছিল সেই সময়। অথবা ও আরেকটা বড় পুরস্কার পেয়েছে, অ্যাবেল পুরস্কার বলে। স্যার অ্যাবেল পুরস্কার, পিডি তে কোনো ইকুয়েশন আছে কি? হ্যাঁ পিডিতে ন্যাশের নামে ইকুয়েশন আছে বোধহয় একটা সম্ভবত। স্যার আমরা তো পড়ি নাই। আমরা পড়বো কি করে, আমরা তো কিছুই পড়ি না ধরো। ও আচ্ছা। আমরা তো ধরো ধরো যাক ধরো সামান্য কিছু পড়ি আর কি, মেকানিজম পড়ি ধরো আমরা ম্যাক্সিমাম আর কি, তাই না? দেখো সবকিছু অসুবিধা নেই, তাও কিছু পড়ি আমরা সব। আমরা তো ধরো অত বেশি উন্নত দেশ না, আমরা তো ধরো অত বেশি পড়তেও পারবো না। হয়তো ভবিষ্যতে আমরা একদিন হব, সেই আশা তো করতে পারি, তাই না নাকি? স্যার অন্তত নামটা জানা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, জন ন্যাশ খুবই নাম করা ম্যাথ, এবং গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে, এই 2019 সালে সম্ভবত। এমন তোমরা দেখো এই বিউটিফুল মাইন্ড, রাসেল ক্রো অভিনয় করছে ওর ইসে তোমার, ওর ভূমিকায় দেখো এমনি ইসে আছে তোমার। খুবই দেখবো যে ম্যাথমেটিশিয়ানরা কেমন করে কোডকে ব্রেক করে। আমি নিজেও জানি না, কারণ এটা আসলে আমার বিষয় না। ধরো এই কনগ্রুয়েন্স থিওরিকে আমরা কেমন করে ব্যবহার করছি। এই যে তোমার ধরো স্টুডেন্ট আইডি কার্ডে একটা নাম্বার দিচ্ছে, বা ব্যাংক কার্ডে তোমার একটা নাম্বার দিচ্ছে, বা যে সব জায়গায় একটা নাম্বার দিচ্ছে, আসলে কিন্তু এখানে কনগ্রুয়েন্স থিওরি ব্যবহার করে। আমি খালি একটু বলি, সত্যি আমি নিজেও জানি না এগুলো ভালো, আমি নিজে একটু পড়ছি তাই। দেখো কনগ্রুয়েন্স থিওরি ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড টু অ্যাপেন্ড অ্যান এক্সট্রা চেক ডিজিট টু দ্য আইডেন্টিফিকেশন নাম্বারস। যে আমরা যে স্বাভাবিক তোমার যে স্টুডেন্ট আইডি কার্ড দেখবা, যে তুমি আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ড আছে না, ওখানে কিন্তু একটা নাম্বার আছে অবশ্যই বোধহয়, তাই না? নাকি আছে নেই আমি জানি না। জি স্যার আছে। আমাদের যে কার্ড দেয় তোমার আরএফ আইডি কার্ড বলে বোধহয়, তাই না? দেখি আমার আরএফ আইডি কার্ডে তো নাম্বার আছে দেখছি একটা, নাকি নেই? এই আছে তো, মানে এই নাম্বার যদি অন্য নাম্বার, আমাদের স্যালারি আইডি বলে, তোমাদের বোধহয় কি স্টুডেন্ট আইডি নাম্বার দেয়, ওটা কাজ করবে না তো। ধরো ব্যাংকের তোমার যেই আছে ব্যাংক কার্ড টার্ড, তাহলে এখানে তাহলে মানে অনেকে কিন্তু চেক ডিজিট তোমার কনগ্রুয়েন্স থিওরিকে অ্যাপ্লাই করে। আমি খালি একটু বলছি কেমন করে অ্যাপ্লাই করি। ধরো ইন অর্ডার টু রিকগনাইজ ট্রান্সমিশন এরর অর এটা কি ফরজেরিসিস, মানে এই যে তোমার কি বলে যে প্রতারণা করে টাকা তোলে না, সেই সমস্ত কাজে যাতে মানুষই করতে পারে না। ধরো দেখো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ধরো কেমন করে, ধরো সাপোজ আমি গল্প বলি, এটা রিডিং তোমরা নিজেরাই পড়তে পারো। ধরো একটা ব্যাংক, ধরো সাম ব্যাংকস ইউজ অ্যান 8-digit আইডেন্টিফিকেশন নাম্বার, ধরো A1 A2 A3 up to 8 টুগেদার উইথ এ ফাইনাল চেক ডিজিট। ধর তুমি যদি কাজ করো না আমাদের বাংলাদেশের, এগুলো তো ধরো কম্পিউটার সায়েন্টিস্টদেরকে হায়ার করে কোটি কোটি ডলার দিয়ে, ধরো এই নাম্বার তৈরি করার জন্য। ইভেন আমাদের দেশে ধরো কম্পিউটার সায়েন্টিস্ট হায়ার করে, কিন্তু উন্নত দেশে ম্যাথমেটিশিয়ানও থাকে ওই গ্রুপে। তাহলে এখানে ধরো বলছে যে এই যে দেখো, the check digit is usually obtained by multiplying the digit AI by a certain weight and calculating the sum of the weighted products modulo 10। বুঝতে পারছো? ধরো ফর ইনস্ট্যান্স এই যে আমি জানি বুঝতে পারবো না, ধরো কথার কথা যে তোমার একটা ব্যাংক কার্ড আছে, সেখানে ধরো 9টা ডিজিট আছে তোমার। আমি একটু লিখি, আমি রিডিং পড়লে তোমরাই বুঝতে পারবা। আমি ধরো একটু ধরো সহজ করে একটু বলি, আমি যেটা স্টাডি করছি আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, যদি অনেকদিন আগে স্টাডি করছিলাম, আমার মনে নেই ওই সময় পড়ানোর সময়, সেটা তো অনেকদিন দেরি হয়ে গেছে। ধরো সাপোজ কথার কথা, ধরো তুমি একটা ব্যাংক তৈরি করলে, তুমি ধরো বাংলাদেশের একটা ব্যাংক কোম্পানি, ধরো তারা এরকম, ধরো তার এরকম ডিজিট ধরো 4 5 6 ধরো 9 কথার কথা, বা ধরো 3 যাই বললাম, ধরো 5 সংখ্যার ডিজিট। এখন ধরো এইখানে একটা চেক ডিজিট দেবে, চেক যে সত্যি সত্যি এটা কি তোমারই কিনা,
এই ধরো এটাকে আমরা বলি চেক ডিজিট, এটাকে তোমার ওই কনগ্রুয়েন্স থিওরি অ্যাপ্লাই করে তোমার তৈরি করে। ঠিক আছে, ধরো কেমন করে, ধরো ওই ব্যাংক ধরো বিভিন্ন ভাবে ওয়েট তোমারই তৈরি করলো, ধরো এটা তো কত A5 নাকি A6 ধরো সাপোজ, তাহলে ধরো আমি A6 কে তৈরি করলাম, ধরো এইভাবে তৈরি করলাম যে A6 কে তৈরি করলাম, ধরো এই ওয়েট কত দেবে সেটা কিন্তু কেউ জানে না, ওই ব্যাংকই জানে খালি। ধরো ওয়েট এরকম বললো, ধরো এই প্রথম ডিজিটকে আমি 9 দিয়ে গুণ করব, ধরো যোগ করব, দ্বিতীয় ডিজিটকে ধরো আমি 3 দিয়ে গুণ করব, ঠিক আছে, তারপরে ধরো তৃতীয় ডিজিটকে ধরো কথার কথা বললাম যে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তারপরে ধরো চতুর্থ ডিজিটকে ধরো 7 দিয়ে গুণ করলাম, আর হচ্ছে তোমার ধরো পঞ্চম ডিজিটকে ধরো হচ্ছে কত বললাম যে ধরো আবার 9 দিয়ে গুণ করলাম, কোনো সমস্যা নেই। ব্যাংক আমি ধরো ব্যাংক, তুমি ব্যাংক মালিক, তুমি যেভাবে তৈরি করবা করে এটা ধরো কনগ্রুয়েন্ট মডুলও আমি দিলাম ধরো 10 বললাম, সোজা কথা, অন্য কিছু মডুলও বলতে পারি, কোনো সমস্যা নেই, ধরো 10 সাপোজ। তাই কি এখন কি তুমি বলতে পারবা না যে A6 কত হবে, বলতে পারবা? বলো দেখি, তোমার যদি আমি হাতে এইগুলো দিয়ে দিই, A6 ক্যালকুলেট করতে পারবা নাকি বুঝতে পারো নি? হ্যাঁ জি স্যার করা যাবে। এই যে A1 তো তোমার কত, A4 কত, এই যে A5 A3 তুমি জানো কত, তাহলে এই যে তাহলে দেখো কি হবে, এটাকে বলে চেক ডিজিট। তাহলে এখন এটা কিন্তু কেউ জানে না, এটা ধরো ব্যাংক কি তৈরি করে যে কত ওয়েট তুমি দিচ্ছ। ধরো তুমি যদি আমি যদি টাকা চুরি করতে যাই বা ই করতে যাই, ধরো উল্টা পাল্টা এখানে নাম্বার দিলে ও ধরে ফেলবে, এইগুলো দিয়ে ক্যালকুলেশন করেই ধরে ফেলেছে যে তুমি ভুল নাম্বার টিপছো, এই জন্য ধরো 3 বার ভুল দিলে ও ব্লক করে দেয় তোমাকে, 3 বার ভুল দিলে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এই যে এই A6 কত হবে সে কিন্তু এইগুলোই ক্যালকুলেট করে দিচ্ছে। আর তুমি ধরো যে ব্যাংক কোম্পানি জানে কত ওয়েট দিছো, ধরো আমি তৈরি করলাম এরকম ওয়েট দিয়ে, এই যে এরকম ওয়েট দিছি, ধরো A1 এর সাথে 9, A2 এর সাথে 3। স্যার তার মানে কি সবারই কার্ডের একটা ডিজিট সেম থাকে? না সেম থাকে না, চেক ডিজিট থাকে তোমার, একটা ধরো চেক ডিজিট ব্যবহার করো, জি স্যার বুঝতে পারছি। চেক ডিজিট ব্যবহার করে, সেই চেক ডিজিট কিন্তু ডিপেন্ড করে তোমার এইগুলোর সাহায্যে, এই প্রথম যে ধরো 5টা ডিজিট তার সাহায্যে। এখন ধরো তুমি ম্যাথমেটিশিয়ান, তুমি কিন্তু মানে যখন আমরা নাম্বারটা দেই তখন ওইটা ওরা প্রোগ্রামের মাধ্যমে চেক করে অলরেডি চেক করে ফেলে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো তুমি এখন এই কোডকে ব্রেক করতে পারো, তুমি যদি ম্যাথমেটিশিয়ান, তুমি চাইলে ধরো আমাদের অগ্রণী ব্যাংকের এই কত ওয়েট দিছে তুমি যদি সেটা খুঁজে বের করে ফেলতে পারো, বুঝতে পারছো নাকি? ধরো বাংলাদেশের যে সমস্ত ব্যাংক কোম্পানি, বের করে ফেলা যাবে তো, কারণ এই হ্যাঁ। ডিজিট গুলো তো জানা। হ্যাঁ এই ডিজিট গুলো জানো, কিন্তু ওয়েটটা তোমাকে জানতে হবে, কারণ ওয়েট তো অনেক ভাবে কম্বিনেশন করতে পারে না? ধর এখানে তো 9 দিছো, ব্যাংক কোম্পানি যদি এটাতে 5 দেয়, কথার কথা সব জায়গা তো চেঞ্জ করতে পারে না নাকি? জি স্যার। সে ওয়েট কত দিছো সেটা তো তুমি জানো না নাকি? ওয়েট, আর এখানে মডুলও কি 10 দিছো না, ধরো অন্য কিছু তো মডুলও দিতে পারো না? জি স্যার। হ্যাঁ সেটা অন্য কিছুও পারো। তাহলে এই যে ধরো কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে ধরো ই করে তোমার ধরো এই যে ধরো আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করে ধরো, মূলত এই ঘটনাটা এখানে বলছে। তা তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও পড়ো একটু, হ্যাঁ, যদি কেউ নিজের এবার এই ঘটনাটা আমরা বলে যে ফর চেক ডিজিট, ধরো এরা এখানে ওয়েট এরকম এর সাথে 7 দিছে 3 দিছে, ধরো এই যে মোট হচ্ছে তোমার ধরো 8টা আছে, কিন্তু 9টা চেক ডিজিটটা কত সেটা ধরো এইভাবে এই হিসাব করছে। তাহলে তুমি ধরো এই যে আইডেন্টিফিকেশন নাম্বার তোমার এত, তুমি যদি এই ফর্মুলা ইউজ করো তোমার ব্যাংক বা তুমি যদি ইউজ করো, তাহলে এর চেক ডিজিট কত হবে বলে দিতে পারবো। এর চেক ডিজিট হবে 9 তোমার, এই যে তাহলে 81504216 তোমার এই যে চেক ডিজিটটা চেনা, এই যে জাস্ট ওয়েটটা। এখন এই ওয়েট তো দেওয়ার ক্ষমতা তোমার হাতে, এখানে আরো পড়লে বুঝতে পারবা যে ইন কেস ধরো কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়, তুমি এই যে ধরো ম্যাথমেটিশিয়ান এটা তৈরি করে ফেলছে, তুমি এই চেক ডিজিটকে তুমি ধরো কি বলে যে ধরো অন্য কোনো একটা ডিজিট মিসিং হয়ে গেছে ভুল করে ধরো এর মাঝখানে, সেটাকে তুমি খুঁজে বের করে ফেলতে পারো সেটা। তাহলে তোমরা একটু পড়লে বুঝতে পারবা এখানে এইগুলো, জাস্ট একটু ইন্টারেস্টিং আর কি, যে অ্যাপ্লিকেশন ওয়েটটা কেমন করে। আমি জাস্ট গল্পটা বললাম
এরকম করে খুব সহজ ইংলিশে লেখা আছে, যে কেউ পড়লে বুঝতে পারবা। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি আমরা। এই যে ধরো যদি একটা হোমওয়ার্ক দিই তাহলে আসলে ভালো বুঝতে পারবা। এই যে দেখো এই 26 নম্বর অঙ্কটা আসলে হোমওয়ার্ক করা খুব ইম্পর্টেন্ট, নাহলে তুমি কোনো কিছু কোনোদিন বুঝতে পারবে না। আমি খালি তোমাকে থিওরাম পড়াই দিলাম তার কোনো ই নেই, তুমি আসলে তুমি যদি প্রবলেম সলভ করো থিওরামকে আরো ভালো করে বুঝতে পারবা। নাকি কি মনে হয় তোমাদের? হ্যাঁ, শুনছো না? চলে গেছে সবাই, অনেক মানুষ আসছে দেখি। জি স্যার। কি মনে হয় প্রবলেম করলে কি থিওরামকে আর ভালো করে বোঝা যায় না? জি স্যার। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা খালি থিওরাম পড়ি, কোনো প্রবলেম পড়ি না, তাই না? খুব কম পড়ি। বিশেষ করে ডেফিনেশন স্যার, ডেফিনেশন ভালো বুঝলে থিওরাম একবারে ক্লিয়ার হয়ে যায়। না সেই ডেফিনেশনও ভালো করে বুঝতে হলে তোমার প্রবলেম সলভ করতে হবে, না হলে পারবে না কোনোদিন। হ্যাঁ, তাহলে আমি ধরো এই হোমওয়ার্কটা দিবানি তোমাদের, এই যে 26 নম্বর আর ওই এইটা তুমি যদি এটা একটু স্টাডি করো তাহলে বুঝতে পারবা। দেখো তোমাকে এই যে ধরো তুমি একটা কোম্পানি তৈরি করছো, তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার এরকম, ধরো তোমার হচ্ছে 8 ডিজিটের তোমার আইডেন্টিফিকেশন নাম্বার, আর সাথে তুমি একটা চেক ডিজিট আছে তোমার। তাহলে এখন চেক ডিজিটটার ওয়েট কেমন করে ক্যালকুলেট করবে, ধরো এই সূত্র বলে দিচ্ছি, তুমি ড্রাইভ করছো, এইটা তোমার সূত্র। তাহলে ধরো তুমি ধরো একটা কার্ড এরকম, এই যে তাহলে এর চেক ডিজিট কত হবে তোমার, এইটা আর এটা। এই চেক ডিজিট কিন্তু স্বাভাবিক দেওয়া থাকে না তোমার। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এর জন্য চেক ডিজিট কত হবে তোমার, এই সূত্রের সাহায্যে তুমি অবশ্যই বের করতে পারবা। এই কার্ডের জন্য, এই কার্ড নাম্বারের জন্য তোমার চেক যেহেতু ডিজিট 10 কবে? দ্বারা ভাগ করতেছি, হ্যাঁ, তার মানে চেক ডিজিট কি মানে লাস্টের নাম্বারটা না? কেন? আমরা যে পড়ছিলাম কখনোই না, তোমার তো চেক ডিজিটটা অবশ্যই 0 থেকে 9 এর ভিতর কোনো কিছু একটা হবে। মানে এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে এর যে লাস্ট ডিজিটটা সেটাই চেক ডিজিট কেন হবে না? চেক ডিজিট কারণ কেন? 10 দিয়ে ভাগ করলে তো আমরা হচ্ছে প্রথম 10 দিয়ে ভাগ করছো না, এই সংখ্যারে তো 10 দিয়ে ভাগ করছো না তুমি। A9 এখানে আছে তো 8টা, A1 A2 A3 A4 A5 A6 A7 8, তাহলে A9 হচ্ছে তোমার চেক ডিজিট। চেক ডিজিট তো এখানে দেওয়া নেই। তুমি যদি এখানে ধরো ভুল করে নাম্বার টেপো, ধরো তুমি ধরো টাকা তুলতেছো ব্যাংক থেকে, তোমার একটা পিন কোড আছে না, কি মনে হয়? জি স্যার। তা তুমি যদি ধরো ভুল করে দিয়ে দাও 5 3, ধরো 5 5 ধরো 2 8 দিয়ে দিলে, তাহলে তোমার টাকা কেন ওঠে না বলো দেখি? ও কিন্তু ওটা ক্যালকুলেট করে দিয়ে তোমার চেক ডিজিটকে মিলায়, দেখে যে চেক ডিজিটের সাথে মিলছে না তোমার, তখন তোমার ফেরায় দেয়। নাকি বুঝতে পারোনি? জি স্যার, বুঝতে পারছি। যে তুমি ধরো 5 5 3 না টিপে 2 টিপে ফেললে ভুল করে 5 5 2 8, তখন বলে যে না তোমার এই ঠিক হয়নি। কেন ঠিক হয়নি বলো দেখি? তো তোমার এর সাহায্যে চেক ডিজিট ক্যালকুলেট করে তোমার। 5 5 2 8 দিলে কি চেক ডিজিট একই থাকবে না চেঞ্জ হয়ে যাবে না? কি মনে হয়? তুমি ধরো যে 5 5 3 8, তাহলে তো বলবে যে না এটা তোমার কার্ড না, তোমার পিন নাম্বার না, তোমার ফেরত দিয়ে দিবে। এখানে কিন্তু খেয়াল করো চেক ডিজিট কিন্তু নেই তোমার। জি তাহলে স্যার, তুমি বুঝতে পারছি। চেক ডিজিট তুমি এখান থেকে ক্যালকুলেট করে নেবা এই ওয়েটের সাহায্যে। ঠিক আছে নাকি? আশা করি বুঝতে পারছি। এই যে দেখো সেটাই বলছি, দি ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার 237A41853 হ্যাজ অ্যান কি ইলিগাল নাকি কি লিখছে, ইলিজিবল ফোর্থ ডিজিট, ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য অবসকিউর ডিজিট। এই যে ধরো ভুল করে তোমার ধরো A4 এই মনে নেই ধরো, তাহলে এটাকে ক্যালকুলেশন করা যায় তোমার। তাহলে তোমার আমি এটাই হোমওয়ার্ক দেবো আগামী দিন, তোমরা এটা এই 26 নম্বর কে কি করতে পারে। এই দেখো আরো একটা দেখবা যে তোমার যে কোনো বই দেখলে ISBN নাম্বার দেখো না, তোমরা দেখছো বই, বিভিন্ন বই যদি করো, যে কোনো লাইব্রেরিতে যে বই দেখো না, লাইব্রেরিতে ধরো এখন তো যাওয়াই হয় না, সব অনলাইনে যুগ হয়ে গেছে। দেখবা যে প্রত্যেকটা বইয়ের এক একটা দেশ এরকম ISBN নাম্বার তৈরি করে। আসলে সেখানেও আমরা এই যে কনগ্রুয়েন্স থিওরিকে অ্যাপ্লাই করে তৈরি করি সব। তা তোমরা যদি এটা সলভ করার চেষ্টা করো তাহলে ভালো বুঝতে পারবা। 26 নম্বর যদি সলভ করার চেষ্টা করো, 27 দিব না একটাই, তাহলে তুমি বুঝতে পারবা। তাই এটা সলভ করার জন্য তোমাকে জাস্ট এইটুকু শুধু করতে হবে। আমি খালি গল্পটা বলছি, এই একটা পেজ পড়লে তুমি, একটা পেজও না হাফ পেজ, এই যে হাফ পেজ পড়লেই তুমি বুঝতে পারবা, খুব সহজ। নিজে না পড়লে কোনো কিছু কখনোই অর্জন করা যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট।
টিচার তোমাকে সারাদিন বলে দিলে কোনো লাভ নেই। তোমাকে খালি একটু কি করতে পারে, যে এক্সাইটেড করতে পারে তোমার মস্তিষ্ককে, কিন্তু বাকি কাজ তোমার সব করতে পারে। 1% শিক্ষক করতে পারে, 99% তোমার। তুমি যদি মজা পাও তাহলেই তুমি পড়বা, না হলে কখনো পড়ে না। মানুষ একটা কাজ তখনই করে যখন সে মজা পায়, না হলে কখনোই করে না সে। এটা হচ্ছে মানুষের ধর্ম। তুমি যদি সত্যি সত্যি এটাতে কিছু মজা পাও বা আনন্দ পাও, তাহলে তুমি এটা করবাই। তাহলে আসলে দেখো কেমন করে আমরা করি। তো ঠিক আছে, আজকে সাথে আমার আমার নিজেরও সময় নেই, তো এটা আমি হোমওয়ার্ক দিব। হ্যাঁ, তাহলে তোমরা এটা করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে বুঝতে পারবা। এটা করতে হলে তোমাকে ওই জায়গায় একটু পড়তে হবে 2 বার আমার ধারণা, তাহলে তুমি করতে পারবা। এই 26 নম্বর। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, সাহেব সাহেবের প্রশ্ন আছে নাকি? না স্যার। বুঝতে পারছো কেমন করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতে পারবা অন্য টাকা, নাকি করা যাবে? কি মনে হয়? হ্যাঁ, চেষ্টা করে দেখতে হবে স্যার। হ্যাঁ, চেষ্টা করে দেখতে হবে। না, সেই কাজ করতে যায় না, এমনি জাস্ট তুমি কোড ব্রেক করা বুঝতে পারো কিনা সেটা দেখো। হ্যাঁ আর নিজেরই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ভুলে যে স্যার নিজে ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তোমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে 3 বার যদি ভুল দাও, নাকি জানি না আমি। বাংলাদেশ ব্যাংকে যে তখন বলবো যে আমি ভুলে যাই ট্রাই করছিলাম, এখন তখন তো আবার রিকভার হবে। অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে হবে। আর সেই, এটা খুব মজার প্রবলেম এই 26 নম্বর। আর কারো প্রশ্ন আছে কোনো? সুজন আলী, সুজন আলী তো আজকেই প্রথম দেখলাম ক্লাসে, নাকি আগেও আসছে? তো নিজেরা পড়তে হবে, না হলে কিন্তু কিছু শিখতে পারবে না। আর পরীক্ষা নিয়ে অত বেশি অরিড হওয়ার কিছু নেই। তোমরা ম্যাডামরা বলছো যে আমি কি কি পড়াইছি, আমরা কিছু পারবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, না স্যার, এরকম কিছু বলা হয়নি। হ্যাঁ, তা শুধু ম্যামকে বলা হয়েছে যে আপনি আমাদের কনফারেন্স পর্যন্ত পড়াইছেন। ও, না অসুবিধা নাই, ব্যাপার না, বলতেই পারো। আমি যদি ডোন্ট কেয়ার, আমি আমার মতো করে পড়াই সবসময়। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় বেটার সেটাই করি। অবশ্যই আমি তো বইয়ের বাইরের কিছু পড়াইনি, নাকি কি মনে হয়? বইয়ের ভিতরে জিনিসই পড়াইছি না, তাই তো? জি স্যার, সব বইয়ের ভিতরে। বইয়ের ভিতরে জিনিস পড়াইছি, হয়তো আমি আমার মতো করে পড়াইছি। ধরো এক একজন মানুষ তো এক এক রকম, তাই না? ধরো তুমি যেমন করে পড়াবা, আমি ধরো আরেকজন, এটাই হচ্ছে ইউনিভার্সিটি। কারণ এক একজনের ভিউ এক এক রকম। ধরো আমরা এক একজন এক এক দেশ থেকে ধরো পিএইচডি করে আসে, তো এক একজনের ভিউ এক এক রকম। ধরো এক এক দেশের এক এক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসে। এই জন্য ধরো আমার ভিউ, আমার প্রফেসরের সাথে আমি 5 বছর ছিলাম, ও ও যেমন করে আমাকে শিখাইছে, আমিও চাই তোমাদেরকে সেরকম করে শেখাতে। সত্য কথা। ধরো আমি 5 বছর আগে অন্যরকম করে ক্লাস নিতাম, 5 বছর পরে এখন অন্যরকম করে ক্লাস নেই। ধরো আরো 5 বছর পরে আমি যদি আরো শিখি ভালো কিছু, আরো ধরো 5 বছর পরে দেখবা যে আরো অন্যরকম করে ক্লাস নিবে। পরীক্ষা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। হ্যাঁ, কারণ ধরো আমি তোমাকে এমন কোনো প্রশ্ন করবো না তুমি কিছুই পারলে না, এটা কোনো মানে বাহাদুরি তেমন কিছুই নেই। তোমাকে তো পারতেই হবে। হ্যাঁ, তো অডিট হওয়ার কিছু নেই পরীক্ষা নিয়ে। যারা ধরো ক্লাস করেনি তারাও পরীক্ষা আশা করি ভালো পারবে আর। হুম, নাকি আর কিছু আছে জানার? হ্যালো, কি ভয় পেয়ে গেলে নাকি তোমরা? আলামিন সাহেব, আপনি বললেন যে মানে অডিট হওয়ার কিছু নেই, আমরা তো হ্যাঁ, স্যার সবচেয়ে বেশি চিন্তিত এই পরীক্ষা নিয়েই স্যার। না পরীক্ষা নিয়ে না, না তুমি তো এখন তুমি যদি কোনো পড়াশোনা না করে যদি তুমি অডিট হও তাহলে তো আর হবে না। তোমাকে তো পড়াশোনা করতে হবে, নাকি? না স্যার, পড়াশোনা তো অবশ্যই করতে হ্যাঁ, হবে, তুমি এখন কিন্তু স্যার তুমি ধরো গোটা বছর, অনেকগুলো পড়ানো হয়েছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, না আমি তো খুব বেশি তো পড়াইনি বোধ হয়। ম্যাডামের থেকে বেশি কম পড়াইছি অবশ্যই, নাকি? ম্যাডামের কোর্স শেষ হয়ে গেছে না? না স্যার, ম্যাডাম না তো স্যার, শেষ হয়নি এখনো। হ্যাঁ, শেষের পথে নাকি? আরো 2 সেট প্রশ্ন পড়াবে। ও, স্যার অনলি 2 সেট হয়ে গেছে। অসুবিধা নেই, আমাদের শেষ, অসুবিধা নেই। আমরা কেমন করে পরীক্ষায় পারবা সে ব্যবস্থা আমি করে দিব আর কি। হ্যাঁ, কিন্তু সেটা তোমাকে পরিশ্রম করতে, আমি যেটা বলবো সেটা করতে হবে, নাহলে তো পারবো না। বুঝতে পারছো? হ্যাঁ, পরীক্ষায় কেমন করে পারা যাবে সে দায়িত্ব আমার, কিন্তু তোমাকে আমি যেটা বলি সেটা করতে হবে তোমাকে, নাহলে তো হবে না।
সেই আর কারো কিছু জানার আছে পরীক্ষা ছাড়া নাকি? স্যার 27 তারিখে স্যার আমাদের ক্যাম্পাস সিরিয়াসলি খুলবে? ও আমি যদি ধরো এগুলো স্যার আমার জানা নেই আর কি। হ্যাঁ আমি নিজে একটু খুব ব্যস্ত তো এই জন্য তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে হল টল খুলবে কিনা। হ্যাঁ আমি এখন পেপারও দেখার সময় পাচ্ছি না কিছুদিন। স্যার Sorry, এই এই জন্য। মানে আমরা জন্য তো তো- হলে থাকি, হ্যাঁ আমরা মানে আগে যারা মেসে ছিল ওরা তো মেসে আছেই, আগে প্লাস বুঝতে আমরাও পারছি। মেসে গাদাগাদি করে আছি। হ্যাঁ খুবই খারাপ আর অবস্থা এখন যারা নতুন যারা এডমিশন টেস্টের জন্য আসবে ওরাও আগে থেকে বলে রাখতেছে এখনই হ্যাঁ। জায়গা দিতে পারতেছি না, আরো তো অনেকে হ্যাঁ। বলবে। হ্যাঁ সেটা তো তো স্যার ভয়াবহ এটা অবস্থা। কি মানে করোনার জন্য নিরাপদ অবস্থা হলো, নাকি হল খুলে না। দিলে একটু ফাঁকাফাঁকি থাকতাম এটাই ভালো হতো? হ্যাঁ না তা অবশ্যই হলেই আমার কাছে মনে হয় অবশ্যই হল খুলে দিলেই ভালো হতো, কিন্তু ধরো এটা তো আসলে আরো মানে আরো উপরের সিদ্ধান্ত তাই না, এটা জি একটা স্যার। মুশকিল, এটা একটা ঝামেলা। আমারও কিন্তু মনে স্যার হয় আমরা আমাদের সিদ্ধান্তগুলো কার কাছে